এসইও নিয়ে কাজ করতে গেলে আমাদের কিন্তু অনেকগুলো কাজের মধ্যে সবচাইতে সার্চ ইঞ্জিন স্ট্রং সার্চ ইঞ্জিন হচ্ছে গিয়ে গুগল, তাই না? তো গুগলের অ্যালগোরিদম সম্পর্কে আমাদের শিখা লাগবে সেই ক্ষেত্রে। হাবিব কি ক্লাসে আছেন? স্যার বাসায়। আচ্ছা, এসইও কি জিনিস আমাকে একটু বলেন, কেউ একজন কে বলবেন এসইও কি জিনিস? বেসিক বলবেন। আচ্ছা, আখিমনি বলেন এসইও কি, কাকে বলে এসইও? স্যার এসইওর স্যার ফুল মিনিংটা জানি, এমনি এসইও সম্পর্কে কিছু জানি না স্যার। বলেন, ফুল মিনিংই বলেন, আমরা একটু শিখি। স্যার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, সার্চ ইঞ্জিন এতটুকু সম্পর্কে তো বুঝেন। জি স্যার। সার্চ ইঞ্জিনটা কি জিনিস? স্যার যেখানে আর কি সার্চ করে কোনো কিছু আর কি বের করা হয় আর কি। এক্সাম্পল? এক্সাম্পল যেমন স্যার এই এই গুগল ক্রোমে যা সেটা যে আমরা এই সার্চ সার্চ দিয়ে করি, যে হ্যাঁ। কোনো কিছু। এটা হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন, ঠিক আছে। যেমন গুগল হচ্ছে গিয়ে স্যার এক্সাম্পল হিসেবে একটা সার্চ ইঞ্জিন। তো কি করেন আপনি, গুগলে গিয়ে একটা সার্চ করতেছেন কোন একটা টপিক নিয়ে বা কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করতেছেন, তাই তো? তো এখন জি সার্চ করার পর আপনি যে রেজাল্টগুলো পেলেন সেই রেজাল্টগুলো তো মনে করেন যে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ এরকম আছে আছে না? এই রেজাল্টগুলোর মধ্যে সর্ট আউট করার পরে স্যার। যেই রেজাল্টগুলো প্রথম দিকে চলে আসবে, মানে ফার্স্ট পেজের দিকে আসবে, তাদেরকে হচ্ছে গুগল র্যাঙ্কিং করে সামনের দিকে নিয়ে আসে। অথবা তার কিওয়ার্ডের সাথে যদি প্রপারলি ম্যাচিং হয় এবং সেই সাইটটা যদি প্রপারলি কাজ করে তাহলে সামনে চলে আসে। সেই জন্য এইটাকে বলা হচ্ছে কি অপটিমাইজেশন বলা হচ্ছে। তো এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এইটা হচ্ছে একটা ইউজার বা ভিজিটর এই যে সার্চ করে রেজাল্ট সামনে নিয়ে আসলো, এটা তো সে তার ইনফরমেশন পেয়ে গেল। যাদের ইনফরমেশন পাইছে তারা কি করে, তারা যাতে তাদের ইনফরমেশনগুলো প্রথম দিকে নিয়ে আসতে পারে সেই চেষ্টায় থাকে যে ভিজিটর যাতে তার ইনফরমেশনগুলো সামনে নিয়ে আসে। তার কি লাভ? তার বিজনেসের লাভ। তার বিজনেসের লাভ, বিজনেস সে অনেকভাবেই করতে পারে। যখন একজন ভিজিটর আসলো, ভিজিটর এসে যদি সে একটা প্রোডাক্ট সার্চ করে, তাহলে সে যদি তার কোম্পানির নেমটা সামনে নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে তার ভিজিটর তার কোম্পানি ভিজিট করলো এবং প্রথম যেই কয়েকটা পেজ তারা ভিজিট করবে তার মধ্যে থেকে যে কোনো একটা চয়েস করবে কোম্পানি, সেখান থেকে প্রোডাক্টটা কিনলো। জাস্ট এটা একটা এক্সাম্পল, সিঙ্গেল ওয়ান সাইড এক্সাম্পল। তো সেক্ষেত্রে কোম্পানি লাভবান হচ্ছে যে তার একটা প্রোডাক্ট বিক্রি হয়ে গেলো শুধুমাত্র প্রথম দিকে আসার কারণে। সে যদি দ্বিতীয় কিংবা তৃতীয় কিংবা আরো দূরের কোনো পেজে থাকতো, তাহলে কি তার প্রোডাক্টটা এই যে সার্চের কারণে বিক্রি হইতো? হইতো না। হইতো কি আখিমনি? আখিমনি কি ব্যস্ত? না স্যার। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা কি আপনি বুঝতে পারছেন যে একটা ভিজিটর এসে সার্চ করলো, সার্চ করার পরে যে রেজাল্টটা আসলো, রেজাল্টটার মধ্যে থেকে যে কোম্পানি, সে কোম্পানির নাম মনে করেন যে 4 নাম্বার কিংবা 5 নাম্বার পেজে, তাহলে কি তার বিক্রি হওয়ার পসিবিলিটি থাকবে, নাকি বাড়বে নাকি কমে যাবে তার প্রোডাক্টটা? স্যার এটা যদি প্রথম প্রথম পেজে থাকে সবচাইতে ভালো হবে আর কি। বিক্রির সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তো প্রোডাক্টের মতো করে আরো অনেক জিনিস আছে। সার্চ ইঞ্জিনে শুধুমাত্র যে প্রোডাক্টই বিক্রি করবে এরকম না। সার্চ ইঞ্জিনের মধ্যে সে তার সার্ভিস প্রোভাইড করতে পারে। সে এমন হতে পারে যে সার্ভিস কিংবা কিংবা হচ্ছে যে আপনার প্রোডাক্ট কোনো বিক্রি করতেছে না, তার উদ্দেশ্য অন্য জিনিস, যে সে কোনো ইনফরমেশন প্রোভাইড করতে পারে। ইনফরমেশন প্রোভাইড করলেও ব্যবসা করতে পারে শুধুমাত্র তথ্য দিয়ে। একটা মানুষ শুধুমাত্র তথ্য প্রোভাইড করেও ব্যবসা করতে পারে। কিভাবে? সে যদি তার ওয়েবসাইটের মধ্যে ইনফরমেশনগুলো দিয়ে রাখে, তাহলে যখন কোনো মানুষ কোনো একটা সার্চ করলো এবং ওই রিলেটেড ম্যাচ হয়ে গেল, সে যখন তার ওয়েবসাইটে ভিজিট করবে তখন তার ওয়েবসাইটের মধ্যে একটা ভিজিটর সে পেয়ে যাচ্ছে। এই ভিজিটরটা ইম্পর্টেন্ট তার জন্য খুবই। এই ভিজিটর আসার কারণে সে এই পেজের মধ্যে দিয়ে সে
অন্যের প্রোডাক্টও বিক্রি করতে পারে। আর যদি কোনো প্রোডাক্ট বেস না হয়, কোনো সার্ভিস পেজ না হয়, তাহলে সে তার অ্যাডভার্টাইজিং পেজ দিতে পারে যে এখানে ইনফরমেশন দেওয়া আছে, পাশাপাশি ছোট ছোট আকারে অ্যাডভার্টাইজ করা আছে। এই অ্যাডভার্টাইজগুলো দেখার কারণে সে একটা ইনকাম করতে পারে। আসলে ইনকামের সেক্টরটা অনেক বড়, অনেক বড় ইনকামের সেক্টরটা। কে কিভাবে ধরতে পারতেছে এটা হচ্ছে আসল বিষয়। কেউ জামা বিক্রি করতেছে, কেউ খাবার বিক্রি করতেছে, আবার কেউ সার্ভিস দিতেছে। সার্ভিস বলতে হচ্ছে যে আপনার কনসালটেন্সি দিতে পারে, অথবা অন্য কোনো সার্ভিস দিতে পারে, সাপোর্ট দিতে পারে বিভিন্ন রকম, অথবা সে তার কোনো একটা তথ্য প্রোভাইড করতেছে। বিভিন্নভাবে এই ব্যবসাটা করতে পারে। এখন ডিপেন্ড অন কার মাথায় কি আইডিয়া আসছে। আইডিয়া এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এখন সেই আইডিয়াটা যদি সে প্রপারলি ইউটিলাইজ করতে পারে, ইউটিলাইজ করার পরে যদি তার কম্পিটিটর কম হয় তাহলে তো সে বেঁচে গেল, যদি তার আইডিয়াটা ইউনিক টাইপের হয়। আর যদি তার আইডিয়াটা ইউনিক না হয়ে যদি কমন মার্কেট প্লেসের সাথে মিলে যায়, তাহলে তাকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করতে হবে হচ্ছে কি, এসইও নিয়ে যুদ্ধ করা লাগবে। এই জন্য এসইও নিয়ে যুদ্ধ করা লাগবে, কারণ তার তো কম্পিটিটর অনেক। এই যে এত এত কম্পিটিটর, তার মধ্যে থেকে সে ওই ভিজিটরের সার্চে বাছাই হয়ে প্রথমে চলে আসতে হবে। তো এখন এখানে দেখার বিষয় আছে বেশ কিছু। স্যার জি বলেন। স্যার মূলত এসইও তো একটা নির্দিষ্ট কিওয়ার্ড নিয়ে এসইও করতে হয় না স্যার কোনো ওয়েবসাইটের জন্য? এটা ডিপেন্ড, আপনার নির্দিষ্ট কিওয়ার্ড নিয়েই করতে হয়, কিন্তু এই নির্দিষ্ট কিওয়ার্ডটা নির্বাচন করবে কিভাবে? আপনার যদি যে সার্ভিসটা আপনি প্রোভাইড করতেছেন বা ইনফরমেশন প্রোভাইড করতেছেন আপনার ওয়েবসাইট থেকে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস সেটা আসলে কি পরিমাণ কিওয়ার্ড আছে আপনি অ্যানালাইসিস করে বের করে দেখবেন। এই কিওয়ার্ডের উপরে বেস করে, কিওয়ার্ডটা কি জিনিস, যে লোকটা সার্চ করলো ওয়েবসাইটের মধ্যে, সে লোকটা কোন কোন ওয়ার্ড বাছাই করে নিল সার্চ করার জন্য। এক্সাম্পল, সে লোকটা যদি এখন সার্চ করাচ্ছে যে সাইকেল কিনবে, যেমন কিছুদিন আগে আমার মেজো ভাই তার বেবির জন্য একটা সাইকেল কিনছে। এখন সে করোনার কারণে বাইরে থেকে কিনবে না, সে কিনবে হচ্ছে যে অনলাইন থেকে। তো এখন অনলাইনে কার্ডটা ভালো, সে করছে কি, সার্চ করলো গুগলে গিয়ে যে বাইসাইকেল, অথবা সে তার মতো করে একটা ওয়ার্ড চয়েস করে সে সার্চ করলো। তো এই ক্ষেত্রে আপনি হলে কি সার্চ করতেন? মনে করেন যে আপনি একটা সাইকেল কিনতে চাচ্ছেন অনলাইন থেকে, তাহলে আপনি তো জানেন না কোথায় পাবেন। আপনি যদি গুগলে সার্চ করেন, তাহলে আপনি কি কি লিখে সার্চ দিবেন একটু বলেন তো হাবিব, বলতে পারবেন? উম, বলতে পারবেন না? স্যার সাইকেল। হ্যাঁ, আপনি সাইকেল কিনতে চাচ্ছেন, অথবা আপনি চাচ্ছেন যে সাইকেলের জি স্যার। প্রাইসগুলো দেখতে। সাইকেলের প্রাইসগুলো যদি আপনি দেখতে চান, তাহলে আপনি কি লিখে সার্চ জি স্যার, দিবেন? আমি লিখতে পারি স্যার সাইকেল প্রাইস ইন, মানে যে কোনো একটা সাইকেলের নাম নির্দিষ্ট থাকে ওই সাইকেলের নাম লিখতে পারি। সাইকেল প্রাইসিং যদি আপনি ঢাকার মধ্যে বা নকলার মধ্যে কিনেন, নকলাতে যদি এই ধরনের অ্যাভেলেবেল হয়, তাহলে আপনি দেবেন সাইকেল প্রাইস ইন নকলা। ঢাকার মধ্যে হলে আপনি লিখবেন সাইকেল প্রাইস ইন জি ঢাকা। স্যার। তাহলে আপনার এই যে লিখলেন সাইকেল প্রাইস ইন ঢাকা, এটা হচ্ছে যে আপনার কিওয়ার্ড। বুঝতে পারছেন? আপনাকে অ্যানালাইসিং করতে হবে যে, হ্যাঁ জি বলেন, কিছু করতে চাইছিলেন? স্যার জি। স্যার বলতেছি ধরেন স্যার আমার কিওয়ার্ডটা হচ্ছে সাইকেল প্রাইস ইন ঢাকা, হ্যাঁ। মানে এটা আমার ওয়েবসাইটের মানে আমার কিওয়ার্ড। হুম। যদি এই কিওয়ার্ডটা নিয়ে আবার অন্য জনে যদি এসইও করে তাহলে মানে কার্ডটা আগে শুনে আসবে। ডিপেন্ড, কারটা আগে আসবে আপনার, তারটাই আগে আসবে যে যুদ্ধে জয়ী হবে। কোন যুদ্ধে? এই এসইওর যুদ্ধে। দুইজনই এসইও করতেছে, কিন্তু এসইওটা দুইজনের বুঝতে হবে যে কে প্রপারলি করতে পারতেছে। প্রপারলি যদি দুইজনই করতে পারে, তাহলে দুইজনেরটাই র্যাঙ্ক করে সামনের ফার্স্ট পেজে চলে আসবে। বুঝতে পারছেন? তাহলে কি স্যার এসইওটা কি সবসময় করতেই হয় স্যার? এসইও যদি আপনি স্টপ করে দেন, মনে করেন আপনি গুগলের পেজে ফার্স্টে র্যাঙ্ক করলেন, আপনি প্রথম পেজে চলে আসছে আপনার কোম্পানির নেম, কিন্তু আপনি করলেন কি, তখন গিয়ে যখন চলে আসছে আপনি স্যাটিসফাই হয়ে যে যাক চলে আসছে আমার কোম্পানির নেম ফার্স্ট পেজে, তো এখন আর এসইও করা লাগবে না, টাকা খরচ আর করা দরকার নাই। আপনি যদি এসইওটা বন্ধ করে দেন, ডে বাই ডে আপনি ধীরে 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 ফার্স্ট পেজ থেকে নক আউট হয়ে যাবেন, কিক আউট হয়ে যাবেন সোজা বাংলায়।
ঠিক আছে? আপনি ফার্স্ট পেজ থেকে বের হয়ে যেতে হবে। আপনার ওই কোম্পানির নেমটা কেন বের হয়ে যাবে বলেন তো? কারণ স্যার মানে আরো যারা আছে ওরা সবাই সেভ করতেছে, ওদের গুলা ফার্স্ট পেজ চলে যাবে। হ্যাঁ, যারা যারা এসইও করতেছে এখানে কম্পিটিটর হিসাবে বুঝে যারা এসইও করতেছে বলতে গুগল। আপনি যদি গুগলকে নিয়ে কাজ করেন তাহলে গুগল কি ধরনের অ্যালগোরিদম ফলো করে এসইও করার জন্য, সেই অ্যালগোরিদমটা যদি প্রপারলি ফলো করে কেউ করতে পারে, বুঝতে পারে যে গুগল আসলে কিভাবে এই অ্যালগোরিদমটা করতেছে, সার্চে সে কাকে প্রায়োরিটি দিচ্ছে, এগুলো যদি বুঝে সে প্রপারলি যদি অ্যালগোরিদম ফলো করে যদি এসইও করতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে যে সেই কোম্পানির নামগুলো সামনে আসবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যারা ফাইট করেই যাচ্ছে প্রতিনিয়ত অনেক মানুষ, তো এই ফাইটিং এর মধ্যে থেকে একজন জয়ী হয়ে যদি স্টপ করে দেয় তাহলে ধীরে 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 সে নিচে চলে যাবে, নিচে থেকে একসময় সে সেকেন্ড পেয়ে চলে যাবে, একসময় হারায়া যাবে অনেক দূরে, অনেক দূরে চলে যাবে। সেই জন্য হচ্ছে কি এসইও একটা কন্টিনিউ প্রসিডিউর, এবং এটা অ্যাকচুয়ালি এসইও হচ্ছে ওয়ান কাইন্ড অফ কন্টিনিউ ইনকাম ফর ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, তো এটা আপনার ডিজিটাল মার্কেটার যারা তারা এটা ক্লায়েন্টকে বুঝাইতে হবে। ক্লায়েন্টকে যদি বুঝাইতে পারে, যেহেতু স্যার তারা মার্কেটার, তার মানে হচ্ছে তাদেরকে এই ক্যাপাবিলিটি থাকতে হবে যে সে বুঝাইতে পারতেছে। যদি সে বুঝাইতে পারে তাহলে হচ্ছে কি ইন ফিউচারে তার লাইফটা শাইন করে দিতে পারবে সে নিজেই, যে কন্টিনিউস সে একটা কাজ করাতে পারতেছে। যদি আপনাকে দিয়ে কোম্পানি স্যাটিসফাইড থাকে, যে যদি দেখে যে না ঠিক আছে, যাকে কাজটা দিছি সে প্রপারলি কাজ করতে পারতেছে এবং আমার কোম্পানি নেমটা যে যে কিওয়ার্ডগুলো নিয়ে সে কাজ করতেছে সেই কিওয়ার্ডগুলো দিয়ে আমার কোম্পানি নেমটা ফার্স্ট পেজে আছে, তাহলে সে অন্য কাউকে কিন্তু কাজ দেওয়ার প্রয়োজন নাই, আপনাকে দিয়েই কাজ করাবে, তার অন্য কাউকে দিয়ে টেস্ট করানোর প্রয়োজন নাই। কারণ এই ক্ষেত্রে একটা রিস্ক থেকে যায় যে অন্য কাউকে দিলে সে যদি প্রপারলি আবার ফেল করে তাহলে তো সে আবার কতগুলো টাকা তার নষ্ট হয়ে যাবে। সাধারণত এই জন্য মানুষজন এই ধরনের ডিপেন্ডেন্সিতে যারা পড়ে যায় তারা সাধারণত সিঙ্গেল একজন লোককে নিয়েই কাজ করতে থাকে কন্টিনিউস, অথবা সিঙ্গেল একটা কোম্পানিকে নিয়ে কাজ করতে থাকে এসইও যারা করে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার বুঝতে হবে যে এটার ইনকামটার হচ্ছে গিয়ে যথেষ্ট স্ট্রং, এবং এটা প্রতি মাসে চাকরির মতো করে একটা ফিক্সড একটা অ্যামাউন্ট আসে। আপনি তার সাথে ডিল করলেন যে প্রতি মাসে আমাকে এত টাকা করে দিতে হবে এতগুলো কিওয়ার্ডের জন্য, আমি কাজ করে দিব, তাহলে কি প্রতি মাসে সে আপনাকে একটা অ্যামাউন্ট দিতে বাধ্য। অথবা আপনি তার সাথে একটা চুক্তি করতে পারতেছেন যে আমি এত মাসের মধ্যে আপনি এটা র্যাঙ্কিং করে দিব, এত মাস লাগবে। যখন আপনি র্যাঙ্কিং করে দিছেন তখন তাকে বলতে পারেন, মার্কেটিং পলিসি অনুসারে প্রথমেই বলবেন না, কারণ প্রথমে যদি বলেন সে খরচের একটা ভয় পেয়ে যেতে পারে যে প্রতিনিয়ত এত টাকা কে খরচ করবো। কিন্তু আপনি যখন তাকে র্যাঙ্ক করায় দিলেন, র্যাঙ্ক করানোর কারণে সে যখন তার বিজনেসের পজিটিভ সাইড বা রেজাল্ট আউটকামটা পাওয়া শুরু করলো, ইনকাম হওয়া শুরু করলো, সেই মুহূর্তে আপনি তাকে অফার করতে পারেন যে দেখেন আমাদের আমাদের কিন্তু এই চুক্তির সামনে এতদিন পরে শেষ হয়ে যাবে, কিন্তু আমরা যদি এটা কন্টিনিউ না করি যেটা হবে যে আপনি ফার্স্ট পেজে আসছেন ঠিকই, আবার আপনি পিছনের পেজে চলে যাবেন, সেহেতু আপনাকে এটা কন্টিনিউ করতে হবে। যখন সে এটা আউটকাম পাবে তখন সে ভরসা পাবে আপনার সাথে অ্যাগেন চুক্তি করার, বুঝতে পারছেন? যখন সে অ্যাগেন চুক্তি করে সাহস পাবে তখন সে আপনার সাথে অ্যাগেন চুক্তি করবে। এখন আপনি যদি তাকে আউটকাম দেখাইতে না পারেন তখন কিন্তু সেই সাহসটা পাবে না, সে চিন্তা করবে আমার তো এতগুলো টাকা খরচ হয়ে গেল, আবার এতগুলো টাকা খরচ করার কোনো মানে আছে, আমার তো এখান থেকে কোনো এক পয়সা ইনকাম নাই, কেন আমি এখানে টাকা খরচ করব। ঠিক তেমনি আপনি যদি তাকে ইনশিওর করতে পারেন যে আপনি হচ্ছেন গিয়ে তার একটা অ্যাসেট, আপনার কারণে তার প্রফিট হচ্ছে, আপনার কারণে তার বিজনেস ডেভেলপ হচ্ছে, বিজনেস ডেভেলপমেন্টে যদি আপনি যদি হেল্প করতে পারেন, এটা যদি শো করতে পারেন, তাহলে মনে করেন যে এর পরের স্টেজে আপনি যাইতে পারবেন, তার সাথে তাকে বলতে পারবেন যে তোমার ইনকাম হচ্ছে যে এরকম এরকম অবস্থা, তোমার এই পরিমাণ নক আসতেছে, আপনি তাকে একটা রিপোর্ট দিবেন অলওয়েজ। সেই রিপোর্ট অনুসারে আপনি তাকে বলতে পারেন যে আপনি যদি এখন কন্টিনিউ না করেন তাহলে আপনার বিজনেস ডেভেলপমেন্টে হ্যাম্পার হবে, ধীরে ধীরে আপনি আবার পিছিয়ে যাবেন, আপনার বিজনেস নষ্ট হইতে থাকবে। কন্টিনিউ করলে এটা ধারাবাহিক একটা অপশন থাকতেছে, সেক্ষেত্রে আপনি নতুন করে চুক্তি করতে পারেন, টাকার অ্যামাউন্ট সেম থাকতে পারে, বেশি হইতে পারে বা কমে যেতে পারে, ডিপেন্ড। অথবা বিজনেস কীভাবে আরও এক্সপান্ড করা যায় সেই ব্যাপারে আপনি কনসালটেন্সি দিতে পারেন, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনি আরও কিওয়ার্ড বাড়াইতে পারেন, অথবা মনে করেন বিজনেস এক্সপ্যান্ড করার জন্য কি কি উপায় আছে সেগুলো নিয়ে আপনি তাকে কনসাল্ট করতে পারেন, বিকজ ইউ আর ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, যেহেতু আপনি একজন ডিজিটাল মার্কেটার সেহেতু আপনাকে অনেক চতুর হইতে হবে চিন্তা ভাবনাতে, আপনাকে টেকনিক্যালি অনেক নলেজেবল পার্সন হইতে হবে, টেকনিক্যালি প্রচুর স্টাডি করতে হবে এগুলো নিয়ে। যেহেতু আপনি টেকনিক্যাল স্টাডি করতেছেন সেহেতু আপনি জানেন এবং পারবেন প্রতিনিয়ত বিট করে থাকতে, যুদ্ধ টিকে থাকতে। মনে রাখবেন গুগলের সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম অলওয়েজ
সেম থাকে না। গুগল যখন ইস্টাবলিশড হয়েছে তখন থেকে তাদের সার্চ ইঞ্জিন নিয়ে তারা কাজ করতেছে এবং প্রতিনিয়ত তাদের ডেভেলপমেন্ট বাড়তেছে এবং অ্যালগোরিদমও চেঞ্জ হচ্ছে। এমন না যে গুগল তার অ্যালগোরিদম সেম স্টাইলে রাখতেছে। সো আপনি আজকে যেই নলেজটা গেদার করলেন, সেম একই নলেজ নিয়ে যদি আপনি কন্টিনিউ চলতে থাকেন তাহলে কিন্তু আপনি পারবেন না। আপনাকে এই নলেজের পাশাপাশি আরও আপনাকে সার্চ করতে হবে, সার্চ ইঞ্জিনের কিভাবে কাজ করতেছে প্রতিনিয়ত সেটা নিয়ে আপনি আপডেট রাখবেন। আপনি গুগলের প্রাইভেসি পলিসি বা টার্মস অ্যান্ড কন্ডিশন এই ধরনের নিউজগুলো সাবস্ক্রাইব করে রাখবেন, যে প্রতিনিয়ত গুগল যখন কোনো আপডেট আনতেছে আপনি তখন একটা ইমেল পাবেন। ইমেলগুলো মনোযোগ দিয়ে একটু পড়বেন। যদি তার গুগল অ্যালগোরিদমের মধ্যে বা কোনো কিছুর মধ্যে চেঞ্জ আনে, তারা ইনফর্ম করতেছে। যেহেতু তারা ইনফর্ম করতেছে আপনাকে, সেহেতু আপনি জানতে পারতেছেন যে নতুন কোনো কিছু আসতেছে কিনা বা তাদের অ্যালগোরিদমে চেঞ্জ হচ্ছে কিনা। আপনি টেকনিক্যাল যেই ম্যাগাজিনগুলো আছে সেগুলোতে সাবস্ক্রাইব করে রাখবেন। টেকনিক্যাল ম্যাগাজিনগুলোতে প্রতিনিয়ত নিউজ পাবলিশ করতেছে, তারা কোনো প্রকার তথ্য দিলে বা কোনো নিউজ করলে আপনি সেগুলো জানতে পারতেছেন। যদি আপনি এই ধরনের রিলেটেড ইনফরমেশনে আপনাকে যদি ইনভলভ করতে না পারেন, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আপনি এই নলেজ থেকে অনেক দূরে সরে থাকবেন। আপনি একটা নির্দিষ্ট নলেজ নিয়ে খুব ভালো স্ট্রং জায়গায় যেতে পারবেন, কিন্তু এর বাইরে কোনো কিছু না। আপনার গণ্ডিটা খুব সীমিত হয়ে থাকতেছে। আপনার গণ্ডিকে যদি আরো বৃদ্ধি করতে হয় বা আপনার নলেজের পরিধিটাকে যদি আরো বাড়াইতে হয়, তাহলে আপনাকে প্রতিটা জিনিসের সাথে ইনভলভ হইতে হবে। টেকনিক্যাল নলেজের জন্য আপনাকে স্টাডি করতে হবে। টেকনিক্যাল প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি আসতেছে, এই নতুন প্রযুক্তির বিষয়ে আপনাকে বিভিন্ন ম্যাগাজিনের সাথে ইনভলভমেন্ট বা এঙ্গেজমেন্ট থাকতে হবে এবং সেগুলো প্রতিনিয়ত পড়তে হবে আপনাকে। আপনার লাইফ লিডিং স্টাইলটা চেঞ্জ করতে হবে। যেটা আপনি এখন মনে করেন যে ক্লাস শেষে আপনি পড়তে বসেন বা আড্ডা মারতেছেন, সেটা ইন ফিউচার আপনার কতটুকু লাইফে সহায়ক সেটা আমি জানি না, কিন্তু আপনি যদি এই ধরনের এঙ্গেজমেন্টে যান বা থাকেন, প্রতিদিন 1 ঘন্টাও যদি আপনি সময় দেন, আপনি পত্রিকা পড়ার জন্য আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় দেন, ঠিক করে রাখেন যে আমি অমুক একটা সময় আমি এই ধরনের পত্রিকা পড়বো। পত্রিকা মানে হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল নর্মাল পত্রিকাগুলো না, আপনার ডিজিটাল মার্কেটিংয়ের উপরে অথবা নতুন প্রযুক্তির উপরে এই ধরনের উপর যারা নিউজ করে এই ধরনের পত্রিকাগুলো আপনারা ফলো করেন, তাদের ওইগুলো প্রতিদিন 1 ঘন্টা করে পড়েন। পড়লে যেটা হবে, আপনার একটা অভ্যাস তৈরি হবে। আপনার অভ্যাস যখন তৈরি হবে, আপনার নলেজের ইমপাওয়ারটা বাড়বে, আপনার এই নলেজটা প্রতিনিয়ত বাড়তে থাকবে, নতুন টেকনোলজি সম্পর্কে আপনি জানতে পারবেন। যাই হোক, এসইওর জন্য এসইওর অনেকগুলো পার্ট আছে। আমরা আপাতত বেসিক কিছু জিনিস দেখব যে আসলে গুগলের যে এসইও এটা কিভাবে কাজ করতেছে। আমি চেষ্টা করব কতটুকু আপনাকে যতটুকু পারা যায় আমি সেটা দেখানোর চেষ্টা করব। এসইও হচ্ছে যে কয় প্রকার, এটা কেউ কি বলতে পারবেন? এসইও কত প্রকার? স্যার ওইটা কি অফ পেজ আর অন পেজ এই দুটা? এটা হচ্ছে যে কোর এসইও, আপনি যেটা বলছেন। যদি আমরা ক্লাসিফিকেশন করি এসইওর একদম বেসিক থেকে, এসইও কত প্রকার, সেটা হচ্ছে 2 প্রকার। আপনি যেটা বলছেন সেটাও 2 প্রকার, কিন্তু সেটা হচ্ছে পরের স্টেজে। কিন্তু প্রাথমিক স্টেজে এসইও 2 প্রকার, সেটা হচ্ছে পেইড এসইও আর একটা হচ্ছে অর্গানিক এসইও। পেইড এসইও এবং অর্গানিক এসইওর পরে যদি আপনি এসইওকে আরেকটু ক্লাসিফিকেশনে যান, নেক্সট সেটা হচ্ছে কোর এসইও। কোর এসইও হচ্ছে যে আপনি যেটা বললেন অন পেজ এসইও এবং অফ পেজ এসইও, এটা হচ্ছে নেক্সট স্টেজে। এবং অফ পেজ এসইও এবং অন পেজ এসইওর পরে এরপরে হচ্ছে যে আপনার আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে মেথড। এসইওর যে মেথড, সেই মেথড, এসইওর মেথড কত প্রকার বলতে পারবেন? এসইওর মেথড কত কত প্রকার অন্য কেউ বলতে পারবেন? জি না স্যার। আচ্ছা, এটা হচ্ছে যে এটাও 2 প্রকার। সরি, এটা 2 প্রকার না, এটা হচ্ছে 3 প্রকার। যে এসইওর মেথডগুলো, একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, একটা হচ্ছে যে ব্ল্যাক হ্যাট এসইও, আরেকটা হচ্ছে যে আপনার গ্রে হ্যাট এসইও। 3 প্রকার, ঠিক আছে? নোট করে রাখতে পারেন আপনারা। হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও এবং গ্রে হ্যাট এসইও, এগুলো কি জিনিস? আহ, এগুলো স্যার নিয়ে, লাস্টেরটা কি বললেন স্যার? জি, স্যার লাস্টেরটা কি বললেন? গ্রে, ধূসর, গ্রে হ্যাট এসইও, হোয়াইট, ব্ল্যাক, জি গ্রে। স্যার। এই এসইওর মেথড হচ্ছে 3 প্রকার। 3টা প্রকার বলতে হচ্ছে যে হোয়াইট হ্যাট এসইও কি জিনিস, ব্ল্যাক হ্যাট এসইও কি জিনিস এবং গ্রে হ্যাট এসইও কি জিনিস। গ্রেটা আমি একটু হালকা ডিসক্রিপশন দিই, একদম সহজ ভাষায় যদি বলি গ্রেটা কি। গ্রে হচ্ছে যে আপনার ব্ল্যাক এবং হোয়াইটের সংমিশ্রণে যে এসইওটা করা হচ্ছে সেটা হচ্ছে গ্রে। তাহলে হোয়াইট এবং ব্ল্যাক এসইওটা, হ্যাট এসইওটা কি জিনিস, এইটা আমরা একটু পরে আসতেছি, অথবা এটা আমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হতে পারে, এটা আমরা একটু পরে আসতেছি। আচ্ছা,
আপনার অন পেজ এসইও, যেটা হচ্ছে যে কোর এসইও বলা হয়েছিল। আচ্ছা, তার আগে হচ্ছে ক্লাসিফিকেশন, সবার প্রথম যেটা অর্গানিক এসইও এবং পেইড এসইও, এটা তো আপনারা জানেন, জানেন না সবাই? অর্গানিক এসইও এবং পেইড এসইও, আখিমনি আপনি জানেন? তার আগে জানতাম না, এখন জানলাম স্যার। বলেন তো অর্গানিক এসইও কি জিনিস? স্যার জানতাম না। আচ্ছা, মিস্টার আলী আপনি জানেন অর্গানিক এসইও কি জিনিস এবং পেইড এসইও কি জিনিস? জি না স্যার। কে জানে? স্যার অর্গানিক হলো স্যার যেটা স্যার টাকা ছাড়া করা হয় স্যার, ওটা কি অর্গানিক স্যার? হ্যাঁ, অলমোস্ট কাছাকাছি, আপনি বেসিক কনসেপ্টটা ধরতে পারছেন। আহ, এখন পেইড এসইওটা কি জিনিস? স্যার পেডটা তো স্যার টাকা দিয়ে করতে হয়। আর অর্গানিক? অর্গানিক টাকা ছাড়া নরমাল যে নিয়মে যেগুলা করা হয়। নর্মাল নিয়মে কি করা হয়? স্যার আমরা যেটা নর্মালি যেটা মানে ম্যানুয়ালি করি ওইটাই মনে হয় স্যার এই। মনে হয় না, সেটাই হচ্ছে যে অর্গানিক, যেটা হচ্ছে আপনি ম্যানুয়ালি আপনি অ্যাক্টিভিটিস করতেছেন, আপনার এটার জন্য কোনো টাকা পয়সা খরচ করতেছেন না, আপনি প্রতিনিয়ত সময় দিচ্ছেন এসইওর পিছনে। সময়ের কারণে আপনি যখন র্যাঙ্ক করতে পারতেছেন আপনার ওয়েবসাইটটাকে, সেটা হচ্ছে যে অর্গানিক। এবং আপনি কোনো ভিজিটরকে নিয়ে আসতে পারতেছেন উইদাউট পেইড ইনভেস্টমেন্ট বা অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই। আপনি একজন ভিজিটরকে আপনার এসইওর কারণে আপনি ওয়েবসাইটটার মধ্যে র্যাঙ্ক নিয়ে আসতে পারতেছেন তাকে, এটা হচ্ছে অর্গানিক। ঠিক আছে, অর্গানিক ট্রাফিক, এবং বলতে পারেন যে যদি আপনার ওয়েবসাইটে চলে আসে অর্গানিক ট্রাফিক। আর অর্গানিক হচ্ছে যে আপনার স্যার যদি এসইও করার জন্য কাউকে হায়ার করি, ওটা কি স্যার পেড নাকি স্যার এমনি কোনো টাকা পয়সা লাগে? এসইও করার জন্য আপনি যদি কাউকে হায়ার করেন সেটাও অর্গানিক হবে। আপনি এসইও করার জন্য যদি মেশিন সিস্টেমের অ্যাডভার্টাইজমেন্টে যান, যেমন গুগল ফেসবুকে যে অ্যাডগুলো দেওয়া হয়, আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট করা দেখানো হয়েছে না, পেজ বুস্ট, জি স্যার। প্রমোশন, এগুলো হচ্ছে যে পেইড। গুগলেও আছে এরকম। গুগল যখন সার্চ করবেন তখন দেখবেন একটা নির্দিষ্ট, আমি একটা স্ক্রিন শেয়ার দিই আপনাদেরকে কয়েকটা জিনিস দেখানোর জন্য। দেখেন, বাইসাইকেল সিএলই, বাইসাইকেল প্রাইস, পিআরআইসি, প্রাইস ইন ঢাকা। আমি যখন এখানে সার্চ করি তখন একটা জিনিস আসছে, খেয়াল করে দেখেন, সার্চ কিওয়ার্ড, কিওয়ার্ড নিয়ে জানতে চাচ্ছিলেন, দেখেন আমি মাউস ক্লিক করার পর একটা আসছে গিয়ার সাইকেল প্রাইস ইন বাংলাদেশ 2020, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। ভেলোসি বাইসাইকেল প্রাইস ইন বাংলাদেশ, এটা একটা কিওয়ার্ড। হিরো বাইসাইকেল প্রাইস ইন বাংলাদেশ, মানে হচ্ছে যে মানুষগুলো কি নামে সার্চ করতেছে তার উপর বেস করে একটা রেজাল্ট বের করে দেয়। এবং মানুষ যে নামে সার্চ করে, এখানে একটা জিনিস আমি দেখি, এখানে হচ্ছে অ্যাডগুলো অফ করা আছে সম্ভবত, যার কারণে আমার এখানে প্রথমে অ্যাডগুলো দেখানোর কথা, অ্যাডগুলো দেখাচ্ছে না। আপনারা সার্চ দিলে দেখবেন যে আপনাদের ফার্স্টে অ্যাড দেখাচ্ছে, বুঝতে পারছেন? ফার্স্টে যে অ্যাডগুলো দেখেন না, যে অনেকটা ক্রিম কালারের, ইয়েলো টাইপের ক্রিম কালার, পাশে এডি লেখা সামনে, জি স্যার। ওইটা হচ্ছে যে জি আপনার স্যার। পেইড এসইও। ঠিক আছে, আর এইখানে আমরা যে রেজাল্টটা দেখতে পারতেছি এগুলো হচ্ছে যে অর্গানিক এসইও। ডান পাশে আপনাদের তারপর আবার অ্যাড দেওয়া থাকে এগুলো। তো আমার এখানে অ্যাডগুলো বন্ধ করা আছে বিদায় আসতেছে না অ্যাডগুলো। আচ্ছা, স্যার এসইওর ব্যাপারটা তাহলে কি স্যার পুরাটাই কিওয়ার্ডের উপর নির্ভর করে? হ্যাঁ, এসইওটা পুরো কিওয়ার্ডের উপর নির্ভর করতেছে। আপনার ওয়েবসাইট বা ওয়েব পেজকে আপনি যে র্যাঙ্ক করতেছেন সেটা সম্পূর্ণ হচ্ছে যে কিওয়ার্ডের উপর বেস করতেছে। অলমোস্ট প্রায় বলতে পারেন যে সব, মোটামুটি পুরোটাই। যেমন স্যার একটা কিওয়ার্ড তো স্যার অনেকগুলো আছে, যেমন স্যার এই যে এই আপনি বাইসাইকেলেরটা বললেন, বেস্ট বাইসাইকেল ইন বিডি, হুম, এরকম তো স্যার অনেকগুলা হ্যাঁ হতে কিওয়ার্ড পারে, আছে। আছে। আমরা কিওয়ার্ড নিয়ে আমি আমরা বলছি স্যার এটা নেক্সট একটা ক্লাস করব হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চের উপরে। কিওয়ার্ড রিসার্চের উপর আমরা সম্ভবত 2টা ক্লাস করব। জি স্যার, বুঝতে পারছি। কারণ হচ্ছে যে আপনি যে কিওয়ার্ড কোনগুলো নিয়ে কাজ করবেন, যেমন বললেন যে বেস্ট বাইসাইকেল ইন বাংলাদেশ অথবা বাইসাইকেল প্রাইস ইন ঢাকা, কোনটা বেস্ট? দুইটা তো আমরা কিওয়ার্ড নিয়ে কথা বললাম, দুইটার মধ্যে কোনটা সবচাইতে উত্তম সেটা আমরা কিভাবে বুঝবো? বুঝতে হলে আমাদেরকে কিওয়ার্ডের উপরে বেশ কিছু টুলস আছে, রিসার্চ করার জন্য বেশ কিছু টুলস আছে। এই টুলসগুলো ফ্রি এবং পেইড দুইটাই আছে। ফ্রির মধ্যে তো জানেনই আপনার খুব বেশি ইনফরমেশন থাকে না,
ঘুরে ফিরে সেই পেইডেই যাইতে হয়। এই পেইডের আপনার কি পরিমাণ রেজাল্ট গুলো কত দ্রুত সার্চ করে আসতে পারে সেটা দেখা যায়। ফ্রিতে অনেক সময় লাগে, পেইডে আপনার একদমই সময় লাগে না, খুব দ্রুত আপনি এটার ইনফরমেশন বা একটা রেজাল্ট পেয়ে যেতে পারবেন, আপনি একটা রিপোর্ট তৈরি করতে পারবেন খুব দ্রুত। দেখেন আমি যখন বাইসাইকেল প্রাইসিং ঢাকা দিয়ে সার্চ দিছি, এখানে দেখেন কিছু কিছু ওয়ার্ড আছে বোল্ড আকারে দেওয়া আছে, যেমন বাই দুরন্ত বাইকস, বাইকসটা দেখেন বোল্ড করা, মানে আমার কিওয়ার্ড, আমি যে কিওয়ার্ড সেন্টেন্সটা ধরছি সেখানে বাইসাইকেল এর মধ্যে বাইকসটাকে এসে ধরছে, অনলাইন ইন লো প্রাইস, প্রাইস কথাটা আছে এই জন্য প্রাইস কথাটা এটা বোল্ড করে দিছে। ঢাকা দিছি, ঢাকা কথাটা আছে ওইখানে বোল্ড করা, খেয়াল করছেন? স্যার স্যার একটা কথা জানতে চাই স্যার। বলেন। সার্চ বারে একটু আপনার মাউসটাকে নিয়ে নিয়ে যাবেন স্যার। স্যার এখানে স্যার আপনি বাইসাইকেল প্রাইস ইন ঢাকা, কিন্তু নিচে স্যার আরো অনেকগুলো অপশন যে চলে আসলো স্যার, এটা স্যার মানে কিভাবে আসলো স্যার, বা কোথেকে স্যার আসলে জানতে চাচ্ছিলাম স্যার। এইটা হচ্ছে যে আমি কিচ্ছু করি না, আমি শুধু একটা ক্লিক করছি। আপনার গুগল অ্যালগোরিদম অনুসারে সবচাইতে বেশি সংখ্যক যে কিওয়ার্ডগুলো নিয়ে মানুষজন সার্চ করে তার উপর বেস করে গুগল এইখানে একটা লিস্ট করে দিছে। এই যে নিচে যেগুলো আছে এগুলো নিয়ে আরো বেশি সার্চ করা হয়েছে। গিয়ার সাইকেল প্রাইস ইন বাংলাদেশ, আমি যদি এটা ক্লিক করি তাহলে গিয়ার সাইকেল প্রাইস ইন বাংলাদেশের উপর বেস করে আসবে, ঠিক আছে? গিয়ার সাইকেল বাইসাইকেল, সাইকেল একটু ইয়ে আছে, কিন্তু দেখেন এটা তারপর আছে, কারণ মানুষের কিওয়ার্ড ইউজ করার সময় এটাকে বেশি সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। এবং যখন গুগল তার ইঞ্জিন অ্যালগোরিদমের মধ্যে দেখছে যে এই সেন্টেন্সটা দিয়ে সবচাইতে প্রচুর পরিমাণে ইনফরমেশন পাওয়া যাচ্ছে, টপিকগুলো পাওয়া যাচ্ছে, যে সার্চ ইঞ্জিন যারা কাজ করতেছে এসইও নিয়ে তারা এই ধরনের, যখন এই দেখেন এখানে ফিক্সড গিয়ার বাইসাইকেল প্রাইস ইন বাংলাদেশ, দেখছেন এটা বোল্ড করা, কিন্তু এটা তারপর এটা দেখেন বোল্ড করা, তার মানে হচ্ছে এগুলো নিয়ে এরা বাইসাইকেল বিডি, তারপর অথবাতে কি আছে, অথবার ভিতরে তারপর ওরা ঢুকাই দিচ্ছে, এটা ফন্টের মধ্যে দেখা যাচ্ছে না। বাইসাইকেল বিডি ফার্স্টেই কেন আসছে প্রথম রেজাল্টে, কারণ অ্যাকচুয়াল পুরো হুবহু মিলে গেছে ওদের সাথে, সার্চের সাথে, সেই জন্য ওরা ফার্স্টে চলে আসছে। এবং হুবহু মিলে গেলে যে আসবে তা না, তাকে এইটার জন্য মোটামুটি কাঠখড় পোড়াইতে হয়েছে বেশ ভালো পরিমাণে। আচ্ছা, এই যে সার্চ করলাম, আমি এটাকে একটু ঠিক করি, সার্চ সেটিং, দেখেন একটা জিনিস খেয়াল করেন সেটিংস এর মধ্যে, যার কারণে দেখাতে সুবিধা হচ্ছে, এটা হচ্ছে যে রিজিয়ন সেটিং। তার মানে হচ্ছে কি, গুগল যখন অ্যালগোরিদমের মধ্যে কাজ করতেছে সেখানে আপনি যখন সার্চ করেন সে আপনাকে প্রথমে কোথাকার রেজাল্ট আগে দিবে, কোথাকার রেজাল্ট আগে দিবে। কারেন্ট রিজিয়ন, যখন আপনি সার্চ করতেছেন তখন আপনার লোকেশনটা ওপেন করা থাকলে সে ওই লোকেশন অনুসারে বেস করে যেগুলো আজকে আছে সেগুলো আগে দিবে। অথবা আপনি যদি বলেন কোনো একটা স্পেসিফিক কান্ট্রি ওয়াইজ, যখন কান্ট্রি ওয়াইজ আসতেছে, কিন্তু সার্চ করার সময় মানুষ তো এইভাবে সার্চ করে না, সেটিংসে গিয়ে সাধারণত সার্চ করে অ্যাজ ইউজুয়াল বাই ডিফল্ট গুগলে যেটা থাকে সেই সিস্টেমে, তাই না? এখন এইখানে আমি যদি সবার নিচে যাই, দেখেন এখানে আমার লোকেশন দেওয়া আছে বাংলাদেশ, এই লোকেশনটা কিন্তু গুগল ধরে নিছে 1205 ঢাকা ফ্রম ইউর লোকেশন হিস্টোরি, আমার লোকেশন হিস্টোরি থেকে এটা ধরে নিছে 1205 জিপ কোড। কি বলেন, বলতেছিলেন আপনার মেহেদি? আচ্ছা, এখন এইখানে একটা জিনিস হচ্ছে, হ্যাঁ স্যার শুনেছি স্যার। বলেন। স্যার আপনি কল করলেন স্যার, এই জন্য বললাম আমি স্যার, শুনতেছি। আচ্ছা, আপনার অর্গানিক হচ্ছে যে কি জিনিস এবং পেড কি জিনিস সেটা তো আপনারা ক্লিয়ার, তাই না? এডি যে সামনে যে পেজ অ্যাড যেগুলো লেখা থাকে আর কি। আচ্ছা, এখন এইখানে আমাদের দেখেন এটা হচ্ছে ভিডিও এসইও। দেখেন আপনি সার্চ করছেন, রেজাল্টের সাথে সাথে একটু নোট করে রাখেন এইটাকে, আমাদের এখানে রেজাল্ট আসছে একটা হচ্ছে যে কি, একটু নিচে নামলে ভিডিও আছে। আমরা তো ইউটিউবে গিয়ে সার্চ করি নাই, করছি? করি নাই।
কিন্তু এখানে আমাদের ভিডিও রেজাল্ট দিছে, এটা হচ্ছে যে ভিডিও এসইও বলে। এই যে সাইকেল হোলসেল মার্কেটিং বিডি বেস্ট প্রাইস টু বাই সাইকেল, ওরা এখানে ওদের মতো করে এসইও করছে এই ইউটিউবে গিয়ে ওদের ভিডিওগুলোকে। আচ্ছা, তারপর হচ্ছে ইমেজ প্যাক, ভিডিও প্যাক, এটাকে এই ভিডিও এসইও বলতে যেটা বোঝায় ভিডিও প্যাক বলে আর কি। আর যদি ইমেজ প্যাক হচ্ছে যে এরকম ভিডিওর বদলে ইমেজ থাকবে। দেখি ইমেজ নিয়ে আছে কিনা কোনোটা। এই যে ইমেজ প্যাক, একটু নিচে নামলে দেখবেন ইমেজ রিলেটেড আছে। এগুলো হচ্ছে ইমেজ ফর বাইসাইকেল প্রাইস ইন ঢাকা, এরা বিভিন্ন মোটরসাইকেল ফনিক্স ছোট ছোট আকার কিওয়ার্ড দিয়ে রাখছে। এই যে ইমেজ যে ছবিগুলো দেখছেন এটা হচ্ছে ইমেজ প্যাক। এই জন্য হচ্ছে যে আপনার ওই যে ইনস্টাগ্রাম কিন্তু কিংবা হচ্ছে যে পিন্টারেস্ট এগুলো অনেক ইম্পর্টেন্ট, ওদের ওইগুলো র্যাঙ্ক করাইতে পারে গুগলের মধ্যে এই ইমেজ প্যাকের মাধ্যমে, ঠিক আছে। এমনকি আপনি গুগলের ইমেজ যেটা আছে, গুগলের ইমেজ সেকশন আছে উপরে অলের পাশে ইমেজেস, এইখান থেকেও আপনারা কাজ করতে পারেন। ইমেজ প্যাক নিয়ে কাজ করলে আপনারা ইমেজটা আপনার র্যাঙ্কিং করবে, বুঝতে পারছেন। শুধু যে টেক্সটই যে র্যাঙ্ক করাইতে পারে তা না, ইমেজ দিয়েও আপনারা র্যাঙ্ক করাইতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা হচ্ছে যে ফ্যাক এফএকিউ, সেটা হচ্ছে আপনার অনেক ধরনের কোশ্চেন থাকে, সেটা কোথায় দেখি এই সার্চের মধ্যে সেটা আসছে কিনা। ভিডিও প্যাক পেলাম, ইমেজ প্যাক পেলাম। আচ্ছা, রিলেটেড সার্চ বাইসাইকেল, পাশাপাশি আপনার রিলেটেড আর কি আছে সেগুলো দিয়ে দিছে। দেখি তো অন্য কোনো কিছু দিয়ে সার্চ করলে আসে কিনা। ফার্স্টেই দেখেন ভিডিও প্যাকটা এখানে ইম্পর্টেন্ট পাইছে অনেক। এই যে আমরা ফ্যাক্টটা পেয়ে গেছি এখানে। এই সার্চের মধ্যে দেখেন এখানে একটা অপশন আছে পিপল অলসো আস্ক হাউ ক্যান আই বাই ট্রেন টিকিট অনলাইন। এখানে যদি ক্লিক করেন আপনি তার একটা অ্যান্সার পাবেন, পাশাপাশি ওই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাচ্ছেন। তার মানে দেখেন একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ আপনি যদি এসইও করতে চান তাহলে আপনি অনেকগুলো ভাবে আপনি এই এসইওটা করতে পারেন। এই ফ্যাক্ট সিস্টেম এফএকিউ অর্থ কি? ইফাত বলেন তো এফএকিউ অর্থ কি? ইফাত? স্যার শুনেছিলাম কিন্তু এখন তো মনে নাই। এফএকিউ, মেহেদি বলেন এফএকিউ অর্থ কি? আচ্ছা, কে বলতে পারবে? frequent asked question. ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, রাইট। ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন হচ্ছে এফএকিউর ফুল মিনিং। তাহলে এখন দেখেন এই যে এফএকিউ ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এটাও একটা টপিক হতে পারে এসইওটা। আমরা ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন এর মাধ্যমে আমরা আমাদের পেজ থেকে র্যাঙ্ক করাইতে পারি চাইলে। এখানে দেখেন এই যে যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনের সাথে এগুলো কিন্তু আসছে একটা ওয়েবসাইট থেকে, যে কোনো ওয়েবসাইট। এটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে indiatoday.in। আর উপরটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে goibibo.com। তার মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট থেকে তারা র্যাঙ্ক করাইছে ফ্যাক দিয়ে। এবং যখন আপনি কোনো ফ্যাকে ক্লিক করবেন তখন ওইটা রিলেটেড অন্য আরেকটা কোশ্চেন চলে আসবে। এখানে ছিল 5 থেকে 6টা কোশ্চেন, দেখেন এখন কতগুলো কোশ্চেন হয়েছে। কারণ কি, আমি যখনই কোনো এই যে আরেকটা নিচের থেকে আমি করি তাহলে বুঝতে সুবিধা হবে। যখনই কোনো আমি একটা ফ্যাকে ক্লিক করতেছি পাশাপাশি রিলেটেড আরো ফ্যাক আমাকে রেজাল্ট দিচ্ছে। এই যে আমি একটা ক্লিক করলাম, দেখেন কতগুলো অটোমেটিক তৈরি হয়ে গেছে, দেখছেন? বুঝতে পারছেন নাকি? না বুঝতে পারলে আবার ক্লিক করতেছি আমি। এই দেখেন এটাতে ক্লিক করলাম, দেখেন সার্চ করে সে আরো অনেকগুলো রেজাল্ট দিল আমাকে। তারপরে হচ্ছে আমি এফএকিউ রিলেটেড যখন আমি ইন্টারেস্ট শো করব, গুগল তার অ্যালগোরিদম অনুসারে সে তখন করে কি, প্রতিনিয়ত এই ধরনের নেক্সট ফ্যাকের রিলেটেড ওয়েবসাইটগুলো আমার সামনে নিয়ে আসবে অ্যাজ এ আমি যেহেতু ভিজিটর। যেহেতু আমি স্যার, জি বলেন। স্যার তো কি স্যার জয়েন হতে চাচ্ছে, এটা অ্যাকসেপ্ট করেন। শান্ত মনে হয়। হয়ে গেছে অ্যাকসেপ্ট। রেকর্ড করিনি।
লোকাল প্যাকটা কি তাহলে আপনারা ক্লিয়ার, তাই তো? জি না স্যার। আচ্ছা, লোকাল প্যাকটা হচ্ছে যে আপনার যে রেজাল্টটা আসতেছে আপনি সার্চ করার পরে ইমেজের আকারে দেখেন, আপনি নিচে দেখেন কোম্পানির নেম সহকারে একটা চলে আসতেছে আপনার এখানে। তো সেই ক্ষেত্রে এই যে এই নিচের অপশনগুলো যে ভিউ অল দিলে আরো অনেক আসবে। দেখছেন কতগুলো আসছে? লোকেশন জি ম্যাপ, স্যার। লোকেশন ম্যাপ সহকারে চলে আসছে একেবারে। ফিচার স্নিপেট একটা, আরেকটা হচ্ছে ডান পাশে আরেকটা সার্চ যখন আসে, আরেকটা স্টাইল আছে আপনার ডান পাশে, এই যে এখানে একটা রেজাল্ট আসে, দেখছেন কখনো? দেখি তো ওইটা। আচ্ছা, বেস্ট গ্রাফিক্স ট্রেনিং সেন্টার ইন ঢাকা, এই যে দেখেন ডান পাশে চলে আসছে। আমি সার্চ দিছি কি বেস্ট গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং সেন্টার ইন ঢাকা, আমি তো কোম্পানির নামে সার্চ দিই নাই, দিছি আমি। ডান পাশে কি আসছে? বেস্ট গ্রাফিক্স ডিজাইন কোর্স ইন ঢাকা। এটা কার নাম? দুসরা সফটের নাম আসছে। আইবা, দেখছেন দুসরা সফটের নাম চলে আসছে। আমি কিন্তু দুসরা সফটের নাম দিয়ে সার্চ দিই নাই, আমি দিছি হচ্ছে যে আমার লাগবে হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের কোর্স শিখতে চাচ্ছি আমি, সেই ক্ষেত্রে হচ্ছে যে কাদেরটা ভালো আমি তো জানি না, আমার কিওয়ার্ড ছিল হচ্ছে বেস্ট গ্রাফিক ডিজাইন ট্রেনিং সেন্টার ইন ঢাকা দিয়ে সার্চ দিছি। এটা হচ্ছে ফিচার স্নিপেট। এটা হচ্ছে যে আপনার ফিচার স্নিপেট বলে, এবং ডান পাশে দেখেন আপনার টোটাল ইনফরমেশন, একটা হচ্ছে যে আপনার ওদের কোন একটা ইমেজ, রিলেটেড ইমেজ থাকবে, পাশাপাশি ওদের লোকেশন ম্যাপের একটা ছোট একটা অপশন আছে যেটা দেখা যাচ্ছে। তারপর হচ্ছে যে ওদের আপনার স্ট্রিট ভিউ এরও একটা অপশন দেখা যাচ্ছে, এখানে তিনটা ভাগে করে দিছে এখানে। এরপরে দেখেন হচ্ছে যে আপনি ওদের ওয়েবসাইটের একটা বাটন করে দিছে ডিরেকশন, সেভ কল। এটা তো আর ওরা ডেভেলপ করে দেয় না এখানে, এটা গুগল রেজাল্টটা নিয়ে আসছে। কিন্তু গুগল রেজাল্টটা নেওয়ার জন্য ওরা ওইভাবে এটাকে ডেভেলপ করছে যাতে গুগল যাতে তাদের ইনফরমেশনটা নিয়ে আসতে পারবে, এবং এই বেস্ট গ্রাফিক্স ডিজাইন কোর্স ইন ঢাকা এর উপরে ওরা এসইও করে নিছে ওইভাবে। যার কারণে ওদের অ্যাড্রেস কত ঘন্টা, কয়টা থেকে কয়টা ওপেন আছে কিনা এখন শো করতেছে, আওয়ার্স ক্লোজ 8 PM, ফোন নাম্বার দেওয়া আছে। তারপর সাজেস্ট অ্যান্ড এডিট, এটা হচ্ছে আপনাদের জন্য, ওন দিস বিজনেস এটা অন্য জিনিস, নো দিস প্লেস। এরপর হচ্ছে যে সেন্ড টু ইউর ফোন, মানে হচ্ছে যে এই ইনফরমেশন সেন্ড টু ইউর ফোন দিলে, সেন্ড করলে আপনার ফোনের মধ্যে ইনফরমেশনটা পাঠিয়ে দিবে গুগল থেকে। যে এই ফ্যাসিলিটিস গুলো গুগল দিছে। এই যে রিভিউজ এর জন্য আরো এখানে আছে ডেন বিডি, তারপর হচ্ছে দীপ্তি বিজনেস ম্যানেজ, পিপল অলসো সার্চ ফর। তার মানে হচ্ছে যে এই ফিচার স্নিপেট এই ধরনের এসইও যারা করে তাদের মধ্যে থেকে বাকিটা পিছিয়ে আছে, এসইওতে পিছিয়ে আছে বিধায় তারা কিন্তু আপনার নেক্সট স্টেপে আছে, ফার্স্ট, একদম ফার্স্ট সার্চে দুসরা সফট হোল্ড করে আছে, ধরে আছে, জায়গাটা নিয়ে রাখছে। বুঝতে পারছেন এসইও কতটা ইম্পর্টেন্ট? আমি সার্চ করছি কি দিয়ে, বেস্ট গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং সেন্টার ইন ঢাকা, আসছে হচ্ছে গিয়ে কোম্পানির ইনফরমেশনগুলো, ফিচার স্নিপেটগুলো ডান পাশে আসছে। ক্লিয়ার? হুম। ওটাকে জি কি স্যার। বলে? ফিচার ফিচার ফিচার্স, স্নিপেট। SINIPET। আচ্ছা, আমি একটা জিনিস ভুল বলছি আপনাদেরকে, ফিচার স্নিপেট ওইটা না। ফিচার স্নিপেট হচ্ছে যে আপনি রেজাল্ট করার পরে একদম প্রথমে দেখাচ্ছি, ওইটা পাবো হচ্ছে কিভাবে, এটা হচ্ছে আপনার লোকাল প্যাক এটা না। আর ফিচার স্নিপেটটা পাবো হচ্ছে যে শুরুতেই আপনার ওর একটা ইয়ে দেওয়া থাকবে। যদি মনে করেন সার্চ দেই হচ্ছে গিয়ে মনে করেন যে সাজেক অথবা
বান্দরবন হোটেল প্রাইস দিয়ে সার্চ দিই যদি, না ওইটা আসে নাই, অথবা যদি সাজেক দিয়ে যদি সাজেক ভ্যালি দিয়ে সার্চ দিলে ফ্যাক্ট, ডান পাশে ফ্যাক্ট দিয়ে দিছে আবার, অথবা সাজেক দিয়ে যদি আমরা সার্চ দেই, ফিচার স্নিপেট হচ্ছে যে আপনার ইয়েতে থাকে, আপনাদেরকে দাঁড়ান দেখাচ্ছি আমি এটা, আর কি আছে, এটার নাম যেন কি বলে জানো, ওই সিলেটের মধ্যে সোয়াম ফরেস্ট বলা হয় কাকে যেন জানেন? রাতারগুল। হ্যাঁ হ্যাঁ রাতারগুল, এটা দিয়ে এটা তো আসবে হচ্ছে সিলেটের রিলেটেড ইনফরমেশনটা, রাতারগুল সোয়াম ফরেস্ট, আমার এখানে আসতেছে না তো স্যার। জাফলং দিতে পারেন, পানিহাটা দিতে পারেন, ও সরি পানিহাটা। আচ্ছা এইখানে একটা ইয়ে দিছে, সার্চ দেওয়ার সাথে সাথে এইভাবে যেটা শো করে, বুঝতে পারছেন? আচ্ছা এইখানে দাঁড়ান আরেকটা অপশন পাইছি, বেস্ট ওয়ে টু এসইও, এই যে চলে আসছে, এটা হচ্ছে ফিচার স্নিপেট, কি বলে উচ্চারণটা আমরা একটু দেখে আসি প্রপারলি, আমি যেটা বলছি ভুল উচ্চারণ করতেছি, ফিচার্ড স্নিপেটস, ঠিক আছে? এই যে এটা হচ্ছে যে এইটা, গট ইট? কোনটাকে বলে? সার্চ করার পর এইভাবে যে রেজাল্টটা আসে, লিখে নিছেন সবগুলো? হাউ টু সিবি রাইটিং দিলে এইভাবে চলে আসতেছে। আচ্ছা আর কি আছে অপশনগুলো আমরা দেখি। এসইও করার জন্য কিন্তু অনেক অপশন আছে, আপনার এতগুলো যদি দেখেন, শুধু এইটার উপরে আপনার অনেক ক্লাস করা যেতে পারে, আমরা শুধু এতটুকু নিচ্ছি, বাকিটুকু আপনাদেরকে কষ্ট করে শিখতে হবে, আপনাদেরকে স্টাডি করতে হবে। হ্যাঁ, যদি আপনারা স্টাডি না করেন তাহলে কিন্তু আপনারা পিছিয়ে যাবেন। আপনাদেরকে রাস্তা দেখায় দিচ্ছি, আলো দিয়ে দিচ্ছি, হাতে একটা হারিকেন দিয়ে রাস্তায় উঠাই দিচ্ছি, এবার রাস্তায় হাঁটা আপনাদের দায়িত্ব, গর্ত আছে কি নাই সেটা হারিকেন দিয়ে দেখা হচ্ছে আপনার দায়িত্ব। এসইও করার পরে যে আপনি উঠে আসছেন, উঠে আসার পরে এরপর হচ্ছে হাবিব কোশ্চেন করছিল যে এরপর যদি আমরা এসইও না করি তাহলে কি আমরা থাকবো নাকি সেম জায়গাতে। এটা হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর, যে আমরা যদি নেক্সট এসইও না করি সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে পিছনে চলে যাব, সেই জন্য আমাদেরকে গুগল র্যাঙ্কে ধরে রাখার জন্য প্রতিনিয়ত এসইও করা লাগবে, ঠিক আছে? স্যার না ওইগুলো সবকিছু সহই বলতে পারেন, পাশাপাশি হচ্ছে যে নেক্সট স্টেপগুলো, গুগল সার্চ ওয়ার্ক, কিভাবে গুগল সার্চটা কাজ করতেছে এটার উপরে গুগল নিজেরাই একটা ভিডিও তৈরি করছে, গুগল কোম্পানি একটা ভিডিও তৈরি করছে কিভাবে গুগলের সার্চ কাজ করে, হাউ সার্চ ওয়ার্ক বাই ম্যাট কাটস, ঠিক আছে? শোনা যাচ্ছে তো কথা নাকি? জি স্যার। জি স্যার। I'd like to talk today about what happens when you do ওর নাম হচ্ছে ম্যাট কাটস এবং সে গুগলের একজন ইঞ্জিনিয়ার। a web search. সাবটাইটেল The first thing to জি সাবটাইটেলটা understand is that when you do a Google search, you aren't actually searching the web. You're searching Google's index of the web, or at least as much of it as we can find. We do this with software programs called spiders. Spiders start by fetching a few কি বলছে? সফটওয়্যার প্রোগ্রামস বাই স্পাইডার, হ্যাঁ এরকম একটা প্রোগ্রাম ওরা ইউজ করতেছে। একটু যদি আমরা ব্যাকে যাই, we do this with software programs called spiders, ঠিক আছে? এটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। এই যে
স্পাইডার্স যে প্রোগ্রাম, ওরা যেটা সফটওয়্যার যে প্রোগ্রামটা করছে, এবং যে স্পাইডার যেই সিস্টেমে বাসা বানায়, তার এই জিনিসটাকে অ্যালগোরিদম হিসেবে ফলো করে সেভাবে কাজ করতেছে। তো তার জন্য কিভাবে কাজ করে, তার কথার সাথে সাথে একটা ভিজুয়ালও দেওয়া, ইফেক্ট দেওয়া হয়েছে। ছোট ভিডিওটা 3 মিনিটের, একটু দেখি। Spiders. Spiders start by fetching a few web pages. Then they follow the links on those pages and fetch the pages they point to, and follow all the links on those pages and fetch the pages they link to, and so on until we've indexed a pretty big chunk of the web. Many billions of pages stored across thousands of machines. Now, suppose I want to know how fast a cheetah can run. I type in my search, say cheetah running speed, and hit return. Our software searches our index to find every page that includes those search terms. In this case, there are hundreds of thousands of possible results. আপনি যখন একটা সার্চের কিওয়ার্ড ধরে সার্চ করলেন, আপনি দেখলেন কি আপনার চোখের সামনে কিছু রেজাল্ট সামনে এনে দিছে, কিন্তু এই যে সার্চ করলেন কত সেকেন্ড সময় লাগছে, এর মধ্যে তারা বিলিয়নের উপরেও ইনফরমেশনের মধ্যে তারা রেজাল্ট চেক করে নিয়ে আপনার সামনে চলে আসছে। এটা কি আপনারা দেখছেন কেউ? এটা কিন্তু দেখেন না, এটা ব্যাক এন্ডে কাজটা হচ্ছে, বুঝতে পারছেন? মানে কতটা স্ট্রংলি ওরা এটা তৈরি করছে যে এত এত রেজাল্ট, এত এত ওয়েবসাইট, সেখান থেকে আপনারা শুধু দেখলেন, সার্চ করলেন, রেজাল্ট আসলো, কিন্তু কতটা পাওয়ারফুল এই সার্চিং সিস্টেমটা, সার্চ ইঞ্জিন কতটা পাওয়ারফুল ভূমিকা পালন করতেছে। যে আপনি সার্চ করলেন একটা লাইন, কি সার্চ করলেন আপনি এখানে? হাউ টু রাইট সিবি, হাউ টু সিবি রাইটিং, ঠিক আছে? আমি জাস্ট এটা সার্চ করছি, সে দেখেন কত ধরনের এখানে রেজাল্ট আসছে। রেজাল্ট কি অ্যাবাউট 2,53,000, না 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 না, আরো বেশি, কত? 2 কোটি, স্যার 2,53,00,000 রেজাল্ট ওরা নিয়ে আসছে কত সেকেন্ডের মধ্যে। পাশে সেই রেজাল্টের টাইমটাও দিয়েছে 0.72 সেকেন্ড, মানে কত কম সময়ের মধ্যে, খেয়াল করছেন আপনারা? 0.72 সেকেন্ডসের মধ্যেই ওরা এত এত রেজাল্ট নিয়ে আসছে। কত রেজাল্ট? 2,53,00,000। মাথা নষ্ট, এত রেজাল্ট ওরা নিয়ে আসছে আপনার এই সামান্য একটা সার্চের, মানে ব্যাক এন্ডে কি হিউজ পরিমাণ ফাস্ট। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, পিপল অলসো সার্চ ফর রাইট সিবি। এখানে দেখেন রিজুম ফরম্যাট পিডিএফ, এটা একটা অপশন। এটা হচ্ছে যে একটা সার্চে র্যাঙ্কিং করার জন্য আপনি পিডিএফ যেটা তৈরি করছেন সেটাও কিন্তু এসইওতে আসতে পারে। এসইওতে পিডিএফ আকারেও আপনারা কিন্তু সার্চে র্যাঙ্কিং করতে পারেন, তার এটা একটা প্রুফ। দেখছেন, পিপল অলসো সার্চ ফর পিডিএফ, কিন্তু এগুলো সবগুলো পিডিএফ এর ফরম্যাটে ওরা এই রেজাল্টগুলো নিয়ে আসছে। এটা আমরা একটু দেখবো ক্যাটাগরিগুলো কি কি আছে। হ্যাঁ, How does Google decide which few documents I really want? By asking questions. More than 200. কি হয়েছে মাকসুদা? Or improve its ranking. Let's take a look at my search results. Each entry includes a title, a URL, and a snippet of text to help me decide whether this page is what I'm looking for. I also see links to similar pages, Google's most recent stored version of that page, and related searches that I might want to try next. And sometimes, along the right and at the top, I'll see ads. We take our advertising business very seriously as well, both our commitment to deliver the best possible audience for advertisers and to strive to only show ads that you really want to see. We're very careful to distinguish your ads from regular search results. And we won't show you any ads at all if we can't find any that we think will help you find the information you're looking for. Which in this case, the cheetah's top running speed is more than 60 miles an hour. Thanks for watching. I hope this made Google a little bit more understandable. তাহলে কি দেখলেন আপনারা? গুগল র্যাঙ্ক করার জন্য কিভাবে কাজ করে তার একটা শর্ট ডিসক্রিপশন মূলত এরা দিয়ে দিছে, ঠিক আছে? এই গুগল নামে ভেরিফাইড, গুগল নামে যেটা আছে এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে মনে করেন যে আপনারা অনেক ইনফরমেশন জানতে পারবেন। এই দেখেন ডান পাশে ওদের কত কিছু আছে, গুগল কি নোট, হাউ গুগল সার্চ ওয়ার্ক ইন 5 মিনিটস, এটা গুগলেরই তৈরি করা। আচ্ছা, গুগলের চ্যানেল এটা।
ওদের গুগল চ্যানেলের মধ্যে অনেক অনেক অপশন আছে। গুগল ইয়ার ইন সার্চ 2019, তারপর হচ্ছে যে ওদের বিভিন্ন ইনফরমেশন আছে। এদের এখানে প্লে লিস্ট আছে, এই যে প্লে লিস্টে গেলে আপনারা সেই অনুসারে ইনফরমেশনগুলো পাবেন। ওরা সুন্দর মতো সাজা দিচ্ছে। গুগলের চ্যানেল থেকেই মূলত কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারেন, কিভাবে ইউটিউবের চ্যানেলের প্লে লিস্ট করবেন বা ভালো কিছু করবেন ইউটিউবে, এই গুগলের চ্যানেল থেকে আপনারা একটু শিখে নিতে পারেন, অথবা ইউটিউবের যে চ্যানেল আছে সেখান থেকেও। বুঝতে পারছেন? যারা যারা চ্যানেল নিয়ে কাজ করবেন তারা এখানে শিখার মতো আছে। এই যে খেয়াল করেন, গুগল যে একটা ব্যানার তৈরি করছে, ব্যানার এখানে দেখেন টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই ইনফরমেশনগুলো কিন্তু ওরা দিয়ে রাখছে। গুগল ওরা পর্যন্ত আপনার এই যে সোশ্যাল মিডিয়া এসইও করতেছে, খেয়াল করছেন? সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস গুলো ওরাও করতেছে। সার্চ কনসোল আন্ডার দ্য হুড, এইটা আপনারা ফলো করতে পারেন। গুগল সার্চ সেন্ট্রাল, এখান থেকে আপনারা বেশ ভালো প্রকার ইনফরমেশন পাইতে পারেন। ঠিক আছে? জাপানিজ গুগল এসইও অফিস আওয়ার্স, সার্চ কনসোল আন্ডার দ্য হুড, তারপর হচ্ছে লুকিং ব্যাক 2020 সার্চ রিলেশন। এগুলো আপনারা যদি পড়েন বা দেখেন, যেটা হবে যে আপনাদের ইংলিশেও ইমপ্রুভমেন্ট হবে, পাশাপাশি আপনারা শিখতে পারবেন অনেক নতুন কোনো কিছু। সাধারণত যারা এই ডিজিটাল মার্কেটিং করে ওরা অনেক কিছু স্কিপ করে যায়, আপনারা বুঝতে পারছেন? কিভাবে আপনাকে ইনকাম করার আগের যে অংশটুকু সেগুলো আপনাকে বুঝতে হবে, আগের এবং পরের অংশটুকু, এবং ইনকামটা আপনার যাতে মানে কন্টিনিউয়াসলি থাকে সেটার জন্য আপনাকে কি করতে হবে, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে বা শিখতে হবে। এইটা সাধারণত গুগল একটা ওয়েবসাইটকে কিভাবে র্যাঙ্ক করে। আচ্ছা, আমি এখানে আরো বেশ কিছু জিনিস আপনাদের জন্য বের করছিলাম, এইটা না, এটা হচ্ছে গুগলেরই ডেভেলপার একটা পেজ, হাউ সার্চ ওয়ার্ক। কিভাবে গুগলের সার্চটা ওয়ার্ক করতেছে, এটা কারা লেখছে? এটা গুগল স্বয়ং, গুগল যারা ওরাই বলছে, এটা অন্য কারোর না। যারা সাধারণত এসইও নিয়ে কাজ করে, এই ধরনের মোটিভেটর বা ইনফ্লুয়েন্সার যারা আছে তাদেরটাই সবাই ফলো করে। বাট আমি এই ক্ষেত্রে বলবো যে আপনারা ফলো করবেন তাকেই যারাই মনে করেন এটা জনক, যে জনক সে তো এই সম্পর্কে ভালো জানে। আপনার পিতামাতা আপনার সম্পর্কে ভালো জানে, বাইরের লোক তো আপনার সম্পর্কে ভালো জানার কথা না, অথবা ভালো জানতেই পারে কিন্তু কিছু ল্যাক থাকবে জানার মধ্যে। কিন্তু ওদেরটা তো প্রপারলি ওরা জানে যে কিভাবে কি হচ্ছে, তার প্রপার ইনফরমেশনটা আপনাকে দিয়ে দিচ্ছে। তো আপনারা যদি এটা ফলো করেন, আমার কাছে মনে হয় অন্য কোনো কিছু লাগবে না, এটা ফলো করলে এনাফ। এটা আপনারা বাংলাতেও পাবেন, ইংলিশে দেখে ভয় পাওয়ার কারণ নাই। আপনারা এটা ট্রান্সলেট করে নিন, অথবা আপনাদের পিসিতে আমার ধারণা বাংলাতেই আসবে, যেহেতু আপনাদের পিসিতে ল্যাঙ্গুয়েজ বাংলা সেট করা আছে। যদি ট্রান্সলেট করে নিতে নেন সেক্ষেত্রে আপনাদের পিসিতে এইভাবে শো করবে। গুগল ক্রলিং, তারপর গুগল ইন্ডেক্সিং, সার্চ রেজাল্ট পরিবেশন কিভাবে করতেছে। তো বাংলাতে দেখলে কিছু প্রবলেমও আছে, অনেক সময় অনেকগুলো টার্মস আপনারা বুঝবেন না, সেজন্য আমি বলবো যে ইংরেজি আপনারা ফলো করার চেষ্টা করবেন। কোনো ওয়ার্ড যদি না বুঝেন সেই ক্ষেত্রে আপনারা যে কি করবেন, বাংলাতে যাবেন। কোনো ওয়ার্ড না বুঝলে ইংলিশে পড়বেন, পড়ার পরে না বুঝলে আপনারা জাস্ট বাংলা ট্রান্সলেট করে নেবেন, নেওয়ার পরে আবার ইংলিশে চলে আসবেন। তো এইখানে দেখেন জাস্ট দ্য বেসিক, এটা হচ্ছে একদম বেসিক কিভাবে সার্চ কাজ করতেছে। গুগল সার্চ ওয়ার্কস ইন এসেনশিয়ালি 3 স্টেজ, 3টে স্টেজে গুগল সার্চ কাজ করে। একটা হচ্ছে গুগল ক্রলিং, আরেকটা হচ্ছে ইন্ডেক্সিং, আরেকটা হচ্ছে সার্ভিং সার্চ রেজাল্ট। গুগল ক্রলিং, গুগল ক্রলিংটা কি জিনিস বলতে পারবেন? গুগল ক্রলিংটা কি জিনিস? গুগল সার্চ দ্য ওয়েব উইথ অটোমেটেড প্রোগ্রামস কল্ড ক্রলার। মানে হচ্ছে যে গুগল সার্চ করা হচ্ছে যে ওদের অটোমেটিক যে অ্যালগোরিদম ওরা তৈরি করে ফেলছে, অলরেডি একটা প্রোগ্রাম তৈরি করছে। এই প্রোগ্রাম যেটা তৈরি করছে এই প্রোগ্রামটাকে বলা হয় ক্রলার্স। তো এই ক্রলার্সের প্রোগ্রামের মধ্যে আপনাদেরকে যেতে হবে, এসইও করবেন এই ক্রলার্স প্রোগ্রামটা কিভাবে কাজ করে সেইভাবে যদি আপনাকে এসইও করতে পারেন তাহলে সেটা হচ্ছে ক্রলিং বলতেছে। ঠিক আছে? লুকিং ফর পেজ দ্যাট আর নিউ অর আপডেট। ক্রলার্স কি করতেছে? লুকিং কি দেখতেছে? ফর পেজ দ্যাট আর নিউ অর আপডেটেড, নতুন অথবা আপডেটেড কোনো একটা পেজ আপনি
ডেভেলপ করছেন, করার পরে কোনো প্রকার এডিট করলেন অথবা কোনো আপডেট করলেন, তখন এখান থেকে গুগল একটা বট আছে, গুগল বট ইনফরমেশনগুলোকে কালেক্ট করে। গুগল স্টোরস দোজ পেজেস, গুগল কি করে, স্টোর করে, সেভ করে দোজ পেজেস, এই পেজগুলোকে বিভিন্ন, এই যে লাখ লাখ কোটি কোটি আপনার যেই প্রতিনিয়ত ওয়েবসাইট তৈরি হচ্ছে, এগুলো পেজগুলোকে গুগল স্টোর করতেছে। অ্যাড্রেস আর পেজ ইউআরএল, অথবা পেজের যে ইউআরএল, ইউআরএল কোনটা, এই যে এটাকে বলে ইউআরএল, ঠিক আছে, এটাকে ইউআরএল বলতেছে। পেজ আর পেজ কি, পেজটা হচ্ছে যে এই যে আমরা যে পেজটা পড়তেছি এটা হচ্ছে পেজ। আচ্ছা, ইন এ বিগ লিস্ট টু লুক অ্যাট লেটার, এটা হচ্ছে যে ইনস্টল করার পরে এটা পরবর্তীতে ওরা প্রতিনিয়ত এটা অটোমেটিক তাদের মেশিন সিস্টেম এটাকে স্টাডি করতেছে বা চেক করতেছে। এটা কিন্তু ম্যানুয়ালি বা কোনো মানুষ করতেছে না, ওরা একটা প্রোগ্রাম তৈরি করছে, প্রোগ্রামটা এইখানে অটোমেটিক সিস্টেমে এই ইনফরমেশনগুলো গেদার করতেছে। উই ফাইন্ড পেজেস বাই মেনি ডিফারেন্ট মেথডস, ওরা করছে কি অনেক ধরনের বিভিন্ন ধরনের আপনার পেজ পাচ্ছে যেগুলো বিভিন্ন ধরনের মেথড অবলম্বন করতেছে, বাট দ্য মেইন মেথড ইজ ফলোইং লিঙ্কস ফ্রম পেজেস দ্যাট উই অলরেডি নো অ্যাবাউট। কিন্তু দ্য মেইন মেথড, প্রধান মেথড কোনটা, ইজ ফলোইং লিঙ্কস ফ্রম পেজেস, ওই পেজ থেকে লিঙ্কগুলো নিতেছে দ্যাট উই অলরেডি নো অ্যাবাউট, যেগুলো কিন্তু অলরেডি তারা জানে। আপনার সেম টু সেম সার্চ কিওয়ার্ড নিয়ে আপনি একটা কিওয়ার্ড ইউজ করলেন এসইওর জন্য, সেম টু সেম ইউজ করার পর আপনারটা আসলো না, তার মূল কারণ হচ্ছে যে এখানে কি, উই অলরেডি নো অ্যাবাউট ইট, অলরেডি তারা এটা জানে না, সেই জন্য আসলে অলরেডি মানে হচ্ছে যে সে অলরেডি জানে বিধায় সেটা আসছে। তো আপনাকে জানাইতে হলে আপনাকে প্রতিনিয়ত এটা যখন কাজ করবেন, তখন গুগল যখন জানতে পারবে, গুগলের জানার মধ্যে আপনাকে ওই এসইওটা ঢুকাইতে হবে, এমনভাবে কাজ করতে হবে, প্রতিনিয়ত অ্যাক্টিভিটিস করতে হবে, তখন গুগল জানতে পারবে যে হ্যাঁ এই রিলেটেড কিছু একটা আছে। তো ধীরে ধীরে আপনার এসইও করার কারণে সেটা প্রথম দিকে চলে আসবে। ইন্ডেক্সিং, গুগল ইন্ডেক্সিংটা কি জিনিস, গুগল ভিজিট দ্য পেজেস দ্যাট ইট হ্যাজ লার্নড অ্যাবাউট বাই ক্রলিং, গুগল যে পেজগুলোকে ভিজিট করতেছে ক্রলিং এর মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে এই পেজগুলো ভিজিট করতেছে ওরা, অ্যান্ড এই পেজগুলো ভিজিট করার পর ওইখান থেকে তারা জানতে পারতেছে পেজের ইনফরমেশনগুলো সম্পর্কে, অ্যান্ড ট্রাইস টু অ্যানালাইজ হোয়াট ইচ পেজ ইজ অ্যাবাউট, এবং এখান থেকে তারা জানার চেষ্টা করতেছে, অ্যানালাইসিং করে এই পেজগুলো কি ব্যাপারে এই পেজগুলো তৈরি করাইছে, কি সম্পর্কে রিলেটেড এই পেজগুলো বা ওয়েবসাইটগুলো। গুগল অ্যানালাইজ দ্য কন্টেন্ট ইমেজ, গুগল কি করতেছে, অ্যানালাইজ করতেছে যে গুগলের যে কন্টেন্ট, এই যে লেখাগুলো এগুলো হচ্ছে কন্টেন্ট, হ্যাঁ এইটা টেক্সট কন্টেন্ট, এইগুলো অ্যানালাইজ করতেছে টেক্সট কন্টেন্ট, তারপর হচ্ছে ইমেজ কন্টেন্ট, তারপর কি ভিডিও কন্টেন্ট, এই যে অ্যান্ড ভিডিও ফাইলস ইন দ্য পেজ, দেখেন এই পেজের মধ্যে একটা ভিডিও ফাইল আছে ডান পাশে, দেখছেন ডান পাশে যে একটা ভিডিও ফাইল আছে, এই আওয়াজ দেন, বাইচাছেন না মরে গেছেন না আমি মরে গেছি। আচ্ছা, এই যে ভিডিও কন্টেন্ট, ভিডিও ফাইলগুলো আছে, এগুলো তারা অ্যানালাইজ করে দেখতেছে, আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম হইতে পারে। ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য পেজ ইজ অ্যাবাউট, এবং বোঝার চেষ্টা করে এই পেজটা কি ব্যাপারে ইনফরমেশনগুলো প্রোভাইড করতেছে বা জানানোর চেষ্টা করতেছে। দিস ইনফরমেশন ইজ স্টোরড ইন দ্য গুগল ইন্ডেক্স, গুগল এই ইনফরমেশনগুলো স্টোর করে রাখতেছে তাদের ইন্ডেক্সের মধ্যে, আর এই ইন্ডেক্স স্টোর করা এটাকে বলে ইন্ডেক্সিং, গুগল ইন্ডেক্সিং, এ হিউজ ডাটাবেস দ্যাট ইজ স্টোরড অন মেনি কম্পিউটার্স, মানে কি বলছে জানেন, মেনি কম্পিউটার্স, এখানে একটা মার্কও দিয়ে দিচ্ছে, অর্থ কি কেউ বলতে পারবেন এটা দ্বারা ওরা কি বুঝাইছে? গুগলের ডাটা সেন্টারে যে কি পরিমাণ সার্ভার আছে, হ্যাঁ হিউজ পরিমাণ সার্ভার আছে যেখানে কিনা আপনার ইনফরমেশনগুলো স্টোর করে রাখতেছে, একটা নির্দিষ্ট জায়গায় না, অনেক জায়গার মধ্যেই ইনফরমেশন স্টোর করতেছে। যেমন আপনি গুগল ড্রাইভ আমরা ব্যবহার করতেছি, আমাদের এই ডাটাগুলো যেগুলো আপলোড করতেছি গুগল ড্রাইভে, আপনার কি ধারণা নির্দিষ্ট কোনো একটা কম্পিউটারের মধ্যে ডাটাগুলো স্টোর হচ্ছে? আমার সিঙ্গেল ড্রাইভে একটা যে ড্রাইভ, আমার সিম্পল যে একটা ড্রাইভ, সেই ড্রাইভে আমি যে ডাটাগুলো রাখতেছি সেগুলো অনেকগুলো কম্পিউটার ওরা একসাথে স্টোর করতেছে। তার মানে হচ্ছে যে গুগলে যদি একটা ড্রাইভ ক্র্যাশ করে, ডিস্ট্রয় হয়ে যায়, তাতে কোনো কিছু যায় আসে না, আমার ডাটাগুলো নিরবিচ্ছিন্নভাবে পাওয়া যাব আমি, এবং মনে করেন যে খুব সিকিউরভাবে রাখা হয়েছে, যে একসাথে অনেক জায়গায়
থাকতেছে, যার কারণে কোনো একটা কম্পিউটার যদি ক্র্যাশ করে বা ডিস্ট্রয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, কাজ না করে, সেক্ষেত্রে অন্য জায়গা থেকে আবার ডাটাগুলো রিড করতে পারতেছে, যেটা কিনা ছোট ছোট কোম্পানি বা মিডিয়াম বা বড় সাইজের কোম্পানির পক্ষেও সম্ভব না। ওরা তো বড় সাইজের কোম্পানিরাও ফেল করে দিছে। A huge database that is stored on many computers, বুঝতে পারেন কি পরিমাণ কম্পিউটাররা বুঝাইছে। আচ্ছা, এরপর হচ্ছে সার্ভিং সার্চ রেজাল্ট। এইটা হচ্ছে যে আরেকটা অপশন। এই তিনটা অপশন আপনারা মনে রাখবেন আপনারা যখন এসইও করবেন। একটা হচ্ছে যে গুগল সার্চ কিভাবে কাজ করে এটা মাথায় রাখার জন্য, ক্রলিং, ইন্ডেক্সিং, সার্ভিং সার্চ রেজাল্ট। আচ্ছা, সার্ভিং সার্চ রেজাল্টটা কি জিনিস একটু আমরা যদি পড়ে আসি। when a user performs a Google search, কোন একটা ইউজার বা ভিজিটর যখন আসে গুগল সার্চ করলো, যেমন আমি মাত্র এখানে গুগলে সার্চ করলাম হাউ টু সিবি রাইটিং, আমি একজন ইউজার হিসাবে আমি যখন সার্চ করলাম সেটার কথা এখানে বুঝাইছে। চলেন কি বুঝাইছে এরপরে। গুগল ট্রাইস টু ডিটারমাইন দ্য হাইস্ট কোয়ালিটি রেজাল্ট। গুগল সবসময় চেষ্টা করবে সবচাইতে হাইস্ট, চূড়ান্ত পর্যায়ের যে সবচেয়ে বেশি সংখ্যক যে কোয়ালিটি রেজাল্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আসার জন্য। দ্য বেস্ট রেজাল্টস হ্যাভ মেনি ফ্যাক্টরস, অনেক ধরনের ফ্যাক্টর এখানে থাকতে পারে এই রেজাল্টগুলোর উপর বেস করে, ইনক্লুডিং থিংস সাচ অ্যাজ দ্য ইউজার্স লোকেশন। এটা হইতে পারে, আপনাদেরকে কিন্তু অলরেডি বলছি, ওরা যখন সার্চ করে প্রথমে নিয়ে আসবে কি, আমি যেখান থেকে সার্চ করলাম আমার লোকেশন অনুসারে রেজাল্টগুলো প্রথমে তারা প্রাধান্য দিবে, মানে যে ইউজার তার লোকেশন অনুসারে রেজাল্টটা প্রাধান্য দিবে। এরপর কি ল্যাঙ্গুয়েজ, আমি কোন ধরনের ল্যাঙ্গুয়েজে সার্চ করতেছি তার উপর বেস করে, ইংলিশ হইলে ওই রিলেটেড রেজাল্টগুলো আগে দিবে, বাংলা হলে ওই রিলেটেড রেজাল্টগুলো আগে সে সামনে নিয়ে আসবে। ডিভাইস, ডিভাইস কি ডেস্কটপ অথবা ফোন, আপনি মোবাইল দিয়েও সার্চ করতে পারেন, কম্পিউটার বা ল্যাপটপ দিয়েও সার্চ করতে পারেন, এটাকে ডিভাইস বলা হয়েছে। সেই ডিভাইসের উপর বেস করেও আপনার সার্চ র্যাঙ্ক হইতে পারে, সেহেতু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার এই যে সার্চ হচ্ছে, আপনার যার জন্য সার্চ করতেছেন তার এটা বুঝতে হবে যে তার এটা কোন ধরনের ইউজার বেশি, ডেস্কটপ ইউজার নাকি মোবাইল ইউজার, এটা বুঝতে হবে আপনাকে। যেমন মোবাইল ফেসবুকের ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে মোবাইল ইউজার, তাই না? তো এখন আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা আপনাকে বুঝতে হবে কি ধরনের ডিভাইস ইউজ করে আপনার ভিজিটর যারা আছে, তার উপর বেস করে আপনার সার্চ র্যাঙ্কিং করার জন্য ট্রাই করতে হবে যাতে ওই ডিভাইসগুলো প্রাধান্য পায় আগে। ওই ডিভাইসগুলো বলতে যদি মোবাইল হয় তাহলে মোবাইলে যাতে প্রাধান্য পায় সেইভাবে আপনাকে রেসপন্সিভ ভাবে ওয়েবসাইটটা তৈরি করতে হবে যাতে সে র্যাঙ্ক করতে পারে খুব দ্রুত। অ্যান্ড প্রিভিয়াস কোয়েরিজ, এবং পূর্বের কোয়েরি, এটা হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ করতে করতে প্রিভিয়াস কোয়েরিজটা তৈরি হচ্ছে। ফর এক্সাম্পল, সার্চিং ফর বাইসাইকেল রিপেয়ার শপ, এটা দিয়ে যদি সার্চ করা হয় কি আসে, কি বলছে সেটা একটু বুঝে নিই আগে। would show different answers to a user in Paris than it would be to a user in Hong Kong. Google doesn't accept payment to rank pages higher and ranking is done algorithmically. ও বলতেছে যে টাকার বিনিময়ে ওরা এই র্যাঙ্কিংটা করে না, ওরা অ্যালগোরিদম যেটা সেট করছে ক্রলিং এর মধ্যে সেই অ্যালগোরিদম অনুসারে এই রেজাল্টটা সামনে নিয়ে আসে। কিন্তু অ্যাডের ক্ষেত্রে হিসাব আলাদা, অ্যাডটা হিসাব আলাদা, অ্যাডটা হচ্ছে যে ওরা আলাদাভাবে দিয়ে দেয় এডি অ্যাড লিখে সামনে। আচ্ছা, এইটা দিয়ে যদি আমরা সার্চ করি, ও বলছে প্যারিসের গুলো, কিন্তু আমার লোকেশন এখানে দেওয়া আছে বাংলাদেশ, সেই অনুসারে আমাদেরকে রেজাল্ট দিবে, তাই না? এখানে নিশ দেখেন কিভাবে নিশ সিলেক্ট করছে, বাইসাইকেল রিপেয়ার শপস নিয়ার মি, তারপর আর কি আছে, বাইসাইকেল রিপেয়ার শপস ইন মাই এরিয়া, এরকম এই যে কিওয়ার্ড গুলো নিচ্ছে, এই নিশ গুলো আপনাদেরকে বুঝতে হবে কোন ধরনের নিশ নিয়ে আপনারা কাজ করবেন। নিশের মধ্যে ডেপথ নলেজের ব্যাপার আছে, আমরা পরের ক্লাসে নিশ নিয়ে কথা বলবো। আমি যখন এখানে বাইসাইকেল রিপেয়ার শপ দিছি তার মানে হচ্ছে যে সে লোক এখানে নিয়ে আসছে, দেখেন 63 সেকেন্ড, 63 সেকেন্ড না, কিন্তু 1 সেকেন্ডেরও অর্ধেক সময়, 1 সেকেন্ডের অর্ধেক 63 সেকেন্ড না, 63 মিলি সেকেন্ড, এটা বুঝতে পারছেন, 63 মিলি সেকেন্ড। 1 হইলে তাহলে যে 1 সেকেন্ড লাগতো, 1.63 হইলে 1.63 মিলি সেকেন্ড হইতো আর কি। তো এখানে দেখেন লোকেশন ম্যাপ অনুসারে প্রথমে দিচ্ছে, আমার লোকেশন কোথায়, এই যে নীল যেটা ধানমন্ডিতে, এটা হচ্ছে আমার লোকেশন দেখাচ্ছে। আর সাইকেল জাংশন এগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের শপ যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে। এরপর হচ্ছে যে এখানে
রেটিং বা ওদের শপ যেগুলো আছে সেই শপের ডিটেলসগুলো এখানে আসছে লোকেশন অনুসারে। ক্লিক করলে সেই লোকেশনে আমাদেরকে নিয়ে যাবে। যদি সাইকেল জাংশনে ক্লিক করি, সাইকেল জাংশনে ক্লিক করার পরে ওরা আমাকে নিয়ে আসছে সাইকেল জাংশনের যে পেজ সেইটাতে নিয়ে আসছে। সাইকেল জাংশন কোথায় আছে লোকেশনটা এখানে দিয়ে দিছে আমার কাছাকাছি। এটা হচ্ছে যে বসিলাতে যাওয়ার আগে মোহাম্মদপুরের পরে শো করতে হচ্ছে। এখানে এখানে কি আছে, ওদের অ্যাড্রেস দেওয়া আছে, ডিরেকশন দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, ওদের মোবাইল নাম্বার দেওয়া আছে, কল করার অপশন দিয়ে রাখছে। এগুলো কিন্তু ওরা করে নাই, ওরা এমনভাবে এটাকে এসইওর জন্য সাজাইছে, অথবা ইনফরমেশনগুলো ওদেরগুলো প্রতিনিয়ত এমনভাবে আপডেট হয়েছে যার কারণে গুগল বাধ্য হয়েছে তাদের ক্রলিং এবং ইন্ডেক্সিং করে ওদের পেজের র্যাঙ্কিং করে নিয়ে আসতে। এখন দেখেন এইখানে ছবিগুলো দেওয়া আছে ওদের বেশ কিছু, তার মানে হচ্ছে ওরা এসইও করতে পারে, সম্ভবত এসইও করছে। এরপর দেখেন ওদের রিভিউজ দেওয়ার জায়গা আছে, বিভিন্ন লোকাল গাইড যারা তারা রিভিউ করতে পারতেছে। লোকাল গাইড সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিনা জানি না, পরবর্তীতে এক সময় আপনাদেরকে বলবো নি। এই লোকাল গাইডের নাম্বার কোথায়, 2 3। আচ্ছা এখানে দেখেন নীল প্যাটেল, এদেরটা আমরা যদি একটু ব্রাউজ করি, আরো কয়েকটা ওপেন করি আমি। আচ্ছা এইখানেটা আমরা শেষ করি আমি, এটা বাইসাইকেল রিপেয়ার। সেটা হচ্ছে আমরা তিনটা জিনিসই তো দেখছি, নোট করছেন তো না, গুগল সার্চ কিভাবে কাজ করে, ক্রলিং, ইন্ডেক্সিং এবং সার্ভিং সার্চ রেজাল্ট, করছেন না নোট? আচ্ছা এরপর হচ্ছে যে দেখেন ওরাই আবার দিয়ে দিচ্ছে হচ্ছে যে জাস্ট দ্য বেসিক। এরপর হচ্ছে বিগিনার এসইও, বিগিনার যারা এসইও তাদের জন্য এই নোট ওরা করছে খুব সুন্দরভাবে। সাইন আপ ফর সার্চ কনসোল, অ্যাড অ্যান্ড ভেরিফাই ইউর ওনারশিপ অফ ইউর সাইট, read our guide to basic search console edges, learn the basic of how Google search work। এখানে ক্লিক করলে, যখন এই যে নীল কালার যেগুলো, এখানে ক্লিক করলে আপনারা অন্য একটা পেজ ওপেন হবে কিভাবে এটা কাজ করে। হাউ গুগল সার্চ ওয়ার্ক এর উপর ওরা বিশদভাবে, ওয়েব পেজ, ইউজার সাবমিটেড কন্টেন্ট, সার্চ এজ গুগল মাই বিজনেস, তারপরে বুক স্ক্যানিং, পাবলিক ডাটাবেস অ্যান্ড মেনি আদার সোর্সেস। তো এইটার উপর বেশ, এই যে ক্রলিং, ক্রলিংটা আমি অল্প একটু বলছি, কিন্তু ক্রলিং আরো হিউজ ওরা ডিসক্রাইব করছে, আরো অনেক বড় আকারে। দেখেন আরো অনেক কিছু ইনফরমেশন দিচ্ছে এটার সাথে, আরো সাইট ম্যাপ, মোবাইল ফ্রেন্ডলি টেস্ট টুল, সাবমিট অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইউআরএল টু গুগল। আপনারা অনেক টুল পেয়ে যাবেন এখান থেকে, এবং সেই টুলগুলো কি গুগলের টুল, যে টুলগুলো অন্য যে টুলগুলো আছে তার থেকে আরো ভালো ভালো টুল গুগলের গুলো। গুগল মোবাইল ফ্রেন্ডলি টেস্ট টুল, যেটা ইজ ইউর ওয়েব পেজ মোবাইল ফ্রেন্ডলি। আপনি এখানে যদি চেক করতে চান যে আপনার যে ক্লায়েন্ট তার যে ওয়েবসাইটটা আছে বা ওয়েব পেজটা সেটা কি আসলে মোবাইল ফ্রেন্ডলি কিনা, সেটা আপনি এখান থেকে টেস্ট করে দেখতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে কোড। আমরা যেমন এলিয়ান ট্রেড আমরা একটা সাইট তৈরি করছি, তাই না? এলিয়ান ট্রেড সাইটটা তৈরি করছি, এটা তো তেমন কিছু কাজ করা হয় না। চলেন আমরা একটু দেখে আসি এটা আসলে কতটুকু ইউজার ফ্রেন্ডলি। আমি সাইটটা দিলাম টেস্ট ইউআরএল। আপনারা এই ইয়েগুলো নোট করে রাখেন, এগুলোর থেকে ভালো টুল আর কোথায় পাবেন? সবচেয়ে ভালো টুল হচ্ছে এগুলো, গুগলের গুলো। কোথায়? যে রেজাল্টটা চলে আসলো, আমরা যে সাইটটা তৈরি করছি, পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি। খেয়াল করেন, এটা তো আমরা অ্যাকচুয়ালি একটা থিম নিছিলাম, থিমটা ছিল মোবাইল ফ্রেন্ডলি থিম, ওইটা দেখি তো আমরা নিছিলাম, তাই না? তো এখন দেখেন, দিস পেজ ইজ ইজি টু ইউজ অন এ মোবাইল ডিভাইস। সহজ এই মোবাইলে আমাদের সাইটটা ব্রাউজ করা যায়। সেটা আমরা চেক করছিলাম কিভাবে, এন্টার দেওয়ার পরে মোবাইল ডিভাইস অনুসারে আমরা চেক করার অপশন আছে, মোবাইলে গেলেও দেখতে পারবেন, অথবা আমরা যদি এটাকে ছোট করে ফেলি, এটা এখানে একটা অপশন আছে, যদিও এইভাবে অ্যাকচুয়ালি চেক করে না। এগুলো সবগুলো হাইডও একটা মেনুর মধ্যে চলে যাবে, আপনার মোবাইল দিয়ে ব্রাউজ করলে দেখতে পারবেন। আচ্ছা এরপরে দেখেন additional resources, open site wide mobile usability report, learn more about mobile friendly pages, আর অনেক ইনফরমেশন এখান থেকে জানতে পারবেন এই লিঙ্কগুলোতে ক্লিক করলে। স্ক্রিনশট, এই যে মোবাইলের মধ্যে দেখতে কেমন লাগে, স্ক্রিনশট ওরা নিছে, দেখেন
দেখতে মোবাইলে দেখতে কেমন লাগবে সেটা মোবাইলের মধ্যে রেখে ওরা একটা স্ক্রিনশট দিছে, বুঝতে পারছেন? এই যে মেনুটা এখানে HTML এ গেলে কোডিংটা ওরা দিয়ে দিছে, কোডিংটা কেমন ফ্রেশ সেগুলো সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, এই মোবাইল ফ্রেন্ডলি টেস্ট ছাড়াও আরো অনেক অনেক টুল আছে, সেগুলো আমরা পরে দেখবো। আমি টুলটা এটা দিয়ে দিছি আপনাদেরকে। ওকে, ওটা ক্লোজ করে ফেললাম আমি। 10 গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস ইউ শুড নট ইগনোর। এটা হচ্ছে যে আমি একটা বের করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। ব্যাকলিঙ্ক ফ্রেশনেস এইগুলো পরবর্তীতে দেখানো হবে আপনার র্যাঙ্কিংয়ের জন্য। ব্যাকলিঙ্ক ফ্রেশনেস, টপিক্যাল অথরিটি, তারপর সার্চ ইনস্ট্যান্ট, কন্টেন্ট ডেপথ, পেজ স্পিড। পেজ স্পিডটা আপনাদেরকে দেখানো হয়েছে গত ক্লাসে, দেখছেন না আপনারা? পেজ অপটিমাইজেশন, ওইটা হচ্ছে পেজ স্পিড। পেজ স্পিডটা কি পরিমাণ স্পিডিং হচ্ছে সেটা আপনাদের গুগল এবং জিটি ম্যাট্রিক্স দিয়ে দেখানো হয়েছে। HTTPS, মোবাইল ফ্রেন্ডলি, ইউজার এক্সপিরিয়েন্স, কন্টেন্ট। কিন্তু কথা হচ্ছে যে ওইটা তো ক্লোজ করে ফেললাম। স্টোরি, এই যে পাওয়া গেছে। ভুলে ক্লোজ করে ফেললে আবার ট্যাব ওপেন করা যাবে হিস্টোরি থেকে। হ্যাঁ, দেখে যাই। আচ্ছা, কিভাবে সার্চ কাজ করে এটা হচ্ছে যে আমরা এখান থেকে দেখতে পারলাম। মোবাইল ফ্রেন্ডলি যে টুল আছে সেটা সাবমিট অ্যান ইন্ডিভিজুয়াল ইউআরএল টু গুগল। ইফ ইউ ক্রিয়েটেড আপডেট সিঙ্গেল পেজ, সাবমিট অ্যান ইন্ডিভিজুয়াল ইউআরএল টু গুগল। এটা সাবমিট করার অপশন আছে। এটা যদি আমরা ওপেন করে দেখি, go to search console আছে, যাই হোক, ask Google to recrawl your URLs। মানে হচ্ছে যে আপনার যে ইউআরএলটা আপনি আপডেট করছেন, আপডেট করার পর আপনি নতুন করে গুগলকে রিকোয়েস্ট করতে পারেন যে তুমি আবার এটা ইন্ডেক্সটা আবার ইন্ডেক্সিং করার চেষ্টা করো। ইউআরএল ইন্সপেকশন টুল, এই যে আরেকটা টুল আছে এখানে। আপনার পেড টুলস থেকেও খারাপ না এগুলো, এই পেড টুলগুলো খুব চমৎকার চমৎকার টুল দেওয়া আছে। ওপেন ইউআরএল ইন্সপেকশন টুল, একটা ভিডিও দেওয়া আছে। এই যে আপনাকে একটু আগে আপনি একটা চ্যানেল সাবস্ক্রাইব করতে বললাম না, এটা হচ্ছে ওই চ্যানেলের। গুগলের পরে যে গুগল থেকে যে নিলাম আরেকটা চ্যানেল, মনে আছে? সার্চ সেন্ট্রাল নাকি নাম জানো? আচ্ছা, গুগল সার্চ কনসোল। ও আচ্ছা, আপনি খুব ব্রেক দরকার তাই তো? এই লিঙ্কগুলো আপনারা নোট ডাউন করে নেন নাকি ফাইল আকারে দিব? গ্রুপে দিয়ে দিব তাই তো, ফেসবুক গ্রুপে? আচ্ছা ঠিক আছে, আমি ফেসবুক গ্রুপে আপনাদেরকে দিয়ে দিব নি। সার্চ ইঞ্জিন জার্নাল, এটা তো মনে হয় আপনাদেরকে দেখানো হয়েছে এর আগে। এটা থেকে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছে। আপনাদের আজকে একটা অ্যাসাইনমেন্ট দিব আমি, সেটা হচ্ছে যে সবাই নোট করেন। আপনাদের যেই অ্যাসাইনমেন্ট দিব, বিগিনার্স এসইও থেকে হাউ টু গুগল সার্চ ওয়ার্ক ওয়েব পেজে, যে এইগুলোর উপর আপনারা স্টাডি করবেন। এসইও আপনারা এটার উপর একটা আর্টিকেল লিখবেন, আর্টিকেল লিখে জমা করবেন। কে কে কোনটা করবেন সবার জন্য একটু আলাদা করে দিব আমি, সবার জন্য এক করব না। যেমন হচ্ছে যে ক্রলিং, এই ক্রলিং এর উপরে লিখবেন হচ্ছে যে, নোট করেন কে কে লিখবেন, কে কোনটা। আপনারা দেখবেন কনটেক্সট অফ সেটিং কি জিনিস, ইউজেবিলিটি অফ ওয়েব পেজ, কোয়ালিটি অফ কন্টেন্ট, রিলিভেন্স অফ ওয়েব পেজ, মিনিং অফ ইউর কোয়েরি। এই জিনিসগুলো দেখলেই হচ্ছে যে কাজ হয়ে যাবে। সার্চ অ্যালগোরিদম, ঠিক আছে? এখানে তো অর্গানাইজিং ইনফরমেশন, ইউজফুল রেসপন্স এগুলো কিছু দেই নাই। জাস্ট এইটার উপর কি আপনারা একটু স্টাডি করবেন, ভালো মতো স্টাডি করবেন। করার পরে তারপর হচ্ছে যে আমি আপনাদেরকে কোশ্চেন করব। ইউজফুল রেসপন্স লাগবে না আমার, শুধু সার্চ অ্যালগোরিদমটা কি জিনিস এটা আপনি আমাদেরকে জানাবেন। ভালো মতো পড়বেন আপনারা, যতক্ষণ সময় লাগে দরকার। আপনাদের তো সকালবেলা ক্লাস না, এই ছেলেপেলেগুলো আপনি 4টার সময় আপনার কাজ করে, কাজ করার পরে সকাল 9টার সময় আবার এই ফ্রিল্যান্সিং এর কোর্সে লগ ইন করে। তার মানে বুঝেন, এবং 25 জনের মধ্যে 20 জনই অ্যাটেন্ডেন্স থাকে, 20 থেকে 22 জনের অ্যাটেন্ডেন্স থাকে, ক্ষেত্র বিশেষে 25 জনই থাকে। আর আমাদের ক্লাসে তো নিয়ার অ্যাবাউট 10 থেকে 11 জন নাই, গায়েব। এটা আপনারা ভালো মতো স্টাডি করবেন যত সময় লাগুক।
এই যে ইফাত, আপনাদের পরীক্ষা ভালো খারাপ করা যাবে না, ক্লাসের পরীক্ষা ভালো করতে হবে, এটাও ভালো করতে হবে, দুইটাই যতক্ষণ লাগে পড়েন। আমার ক্লাস 1টা থেকে আপনাদেরকে পড়ানোর জন্য যদি